তো এখন কথা হচ্ছে যে আমাদের মরাল ভার্বের যে ক্লাসটা আছে এই মরাল ভার্বের ক্লাস আজকে একটু হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমরা একটু বলি তাহলে বোঝা যাবে। প্রথমত হচ্ছে আমাদের মডাল ভার্ব সম্পর্কে একটা ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাটাকে আগে আমরা ক্লিয়ার ধারণাতে রূপান্তরিত করব, ঠিক আছে? কারণ এই মডাল ভার্ব যে আপনি পুরো সব কিছুর প্যাসেজ লিখতে পারবেন, আর এইটা যদি আপনি লিখতে পারেন তাহলে এটা সব থেকে সুন্দর প্যাসেজ হবে। আপনি কোনো ভার্ব ইউজ করবেন না, বা মানে যতগুলা ভার্ব আছে সবগুলা ভার্বের বদলেই মডাল ভার্ব ইউজ করা যায়। আমরা এক্ষুনি দেখাবো। এখন এত শর্টকাট টেকনিক আসলে দেখাচ্ছি কিসের জন্য? কারণ হচ্ছে এইটা আপনাদের লাইফ চেঞ্জ করে ফেলবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এগুলো আপনাকে মনে রাখতে হবে। এগুলো আপনাকে যদি আমি একটু দেখাই যে এই যে কি ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশ। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন বলতে পারবেন যে এই যে রিফিউজি প্রবলেম এটা কোন পরীক্ষায় এসেছিল? কেউ একজন বলতে পারবেন? মানে রিফিউজি প্রবলেম নিয়ে লিখতে বলা হয়েছিল কোন মানে কোন এক্সামে বলেন তো? আচ্ছা আমি বলি, এটা হচ্ছে 45 বিসিএসে রিসেন্ট। হ্যাঁ 45 বিসিএসে 45 বিসিএসে দুইটা এসে এসেছিল, দুইটা এসে আসছিল। হ্যাঁ এই দুইটা এসের মধ্যে একটা এসে ছিল যে 45 বিসিএসে একটা এসে ছিল হচ্ছে আপনার কি রোহিঙ্গা সংকট, সরি রোহিঙ্গা সংকট না, রিফিউজি প্রবলেম। হ্যাঁ এখন ঘটনা হচ্ছে এইটা আমি লিখেছি রোহিঙ্গা সংকট দিয়ে, কারণ রিফিউজি প্রবলেম যা রোহিঙ্গা সংকটও প্রায় সেম সেম। এখন ধরেন আমি রিফিউজি প্রবলেমটা পড়ি নাই, এখন আমি কি করব? তো আমি রোহিঙ্গা সংকটটা তো পড়ে গেছি, ঠিক ওইটা দিয়ে আমি কিন্তু রিফিউজি প্রবলেমটাকে সলভ করতে পেরেছি। এখন আপনারা একটার সাথে আরেকটা মিলাই কিন্তু সলভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদিও আমরা পড়াবো, ওইটাও পড়াবো, যেটা হচ্ছে রিফিউজি প্রবলেম ওইটাও আছে আমাদের, কিন্তু তারপরেও আমরা এরকম দুইটা এসের মধ্যে একটা ছিল রোহিঙ্গা সংকট। এখন ঘটনা হচ্ছে শুধু কি এই রোহিঙ্গা সংকটটাই মডাল ভার্ব দিয়ে লিখবেন না, আপনারা আজকে যেটা শিখবেন এরপর থেকে মডাল ভার্বের ইউজটা একটু বেশি করার চেষ্টা করবেন। সবগুলা করব না, কারণ সবগুলা করলে আপনাদের ভোকাবুলারি স্ট্রং হবে না, কিন্তু তারপরেও মানে ধরুন হচ্ছে 50% মডাল ভার্ব ইউজ করবো আর 50% কি ভোকাবুলারির জন্য রাখবো, ঠিক আছে? সো আসেন, এই যে আমরা এত বড় একটা প্যাসেজ, এটা একটু বড়, আপনাকে যদি এইভাবে দেখাই এটা একটু বড়। সো আমরা প্রথমে একটু ভালো করে লক্ষ্য করি যে আমরা এইখানে কোন কোন জায়গাতে মডাল ভার্ব ইউজ করতে পারবো। সব জায়গাতে মডাল ভার্ব ইউজ করতে পারবো, কিন্তু বেসিকলি কোন জায়গায় মডাল ভার্বের অ্যাকিউরেট অর্থ আসে সেটা একটু দেখব। সব জায়গায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন প্রথম যেটা দেখতে পাচ্ছেন প্রথম যেটা দেখতে পাচ্ছেন পারে, পারে অর্থ আমরা ক্যান দিয়েই প্রকাশ করি, আমরা দেখাবো, এগুলো সব দেখাবো। এরপরে দেখেন নিয়েছে, তারপরে কি পেতে পারে। দেখেন এই জিনিসগুলো আপনাদেরকে খুবই গুরুত্ব সহকারে দিতে হবে। পেতে পারে কি, রোহিঙ্গারা এখানে অস্থায়ী আশ্রয় পেতে পারে। তো দেখেন এটা পেতে পারে ইংলিশটা কি, নিয়েছে কি, কুড হ্যাভ। কুড হ্যাভ মানে কি নিয়েছে। আমরা এগুলো দেখাবো, সমস্যা নাই, এগুলোর স্লাইড আছে, মানে এখানে এমনি দেখাচ্ছি। হ্যাঁ সিদ্ধান্ত গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে, আসলে গ্রহণ করা কি মানবিক বিবেচনায় তাদের গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে, নিয়েছেটা আসলে আসবে না, নিয়েছে নেওয়া হচ্ছে শুড টেক। হ্যাঁ হ্যাভ টেক বা শুড টেক যেটাই দেন না কেন সেটাই হবে শুড টেক অথবা হ্যাভ টেক, যেটা দেন শুড টেক আর হ্যাভ টেকেন, হ্যাভ টেকেন। আচ্ছা কেউ কি কিছু বললেন? শুনে নাই। আচ্ছা এই যে পারতো, এটা হচ্ছে কুড, এটা হচ্ছে কুড, আমরা দেখাবো, সবই দেখাবো। উচিত মানে কি বলে এটা, শুড, কুড যেটাই বলতে পারেন। এই যে উচিত একটা আছে, করতেই হবে, আপনি এখানে মাস্ট হ্যাভ ইউজ করবেন, আর করতে হবে সেখানে হ্যাভ টু ইউজ করবেন, অথবা হ্যাজ টু ইউজ করবেন, অথবা হ্যাভ টু হ্যাজ টু, এই দুইটার মধ্যে একটা ইউজ করবেন। আর করতেই হবে রৎসই থাকলে মাস্ট ইউজ করবো, আমি দেখাচ্ছি, সমস্যা নাই। এখানে আমি নর্মালি দেখানোর চেষ্টা করেছি, এটা থাকলে মাস্ট এটা ইউজ করতে হবে। সো এইগুলো আমাদের একটু ভালো করে বিবেচনা করতে হবে। তাছাড়া আরও আছে, আমরা যদি আরও নেক্সটেরটাতে চলে যাই, দেখেন চলতেই থাকবে, চলতেই থাকবে। হ্যাঁ এইটাও আমাদের মডাল ভার্ব ইউজ করব কি করে এটা আমরা পরে দেখাবো, এখন না।
চলতেই থাকবে। ভালো হবে, এগুলাও হচ্ছে মডাল ভার্ব। ইচ্ছুক, এটাও হচ্ছে মডাল ভার্ব। দেখেন হবে, এটাও হচ্ছে মডাল ভার্ব। হতে চলছে, এগুলাও হচ্ছে মডাল ভার্ব। বুঝতে পেরেছেন? তো মডাল ভার্ব দিয়ে এগুলো ইউজ করা যেতে পারে, আপনি না ইউজ করলেও চলবে, বাট আপনার এগুলো ইউজ করা যেতে পারে। এখন ঘটনা হচ্ছে এইভাবে দেখালে আপনারা বুঝবেন না, আপনাদেরকে যেভাবে দেখাইতে হবে সেটা একটু দেখেন। এই যে এইভাবে দেখাতে হবে। এখন লক্ষ্য করেন, এইখানে আমরা সবাই জানি ক্যান মানে কি বলেন তো? ক্যান মানে হচ্ছে পারা, পারা, এটাই আমরা জানি। কিন্তু আমরা কি কখনো শুনেছি সক্ষম হওয়া? শুনি নাই। শুনেছি কি কেউ? আচ্ছা, আচ্ছা, দেখেন আবার লক্ষ্য করেন, ক্যান মানে পারা এবং ক্যান মানে সক্ষম হওয়া। আমরা এই পারাটাই বারবার মডাল ভার্ব দিয়ে ইউজ করছি, কিন্তু আপনি অন্য একটা ভার্বের, যেমন অ্যাবেল, অ্যাবেলের বদলে আপনি ক্যান ইউজ করতে পারেন। ঠিক আছে? আবার লক্ষ্য করেন, কুড মানে কি পারতো, আর এখানে কি সক্ষম ছিল, এটার বদলেও আপনি কুড ইউজ করতে পারবেন। মে মানে কি হতে পারে, আর অনুমোদিত দেওয়া, অনুমতি দেওয়া, সরি, মে মানে অনুমতি দেওয়া, এই অনুমতির বদলেও আপনি মে ইউজ করতে পারেন। মাইট মানে হচ্ছে হতে পারতো, হতে পারে আর হতে পারতো দুইটা আলাদা আলাদা, হ্যাঁ। তো মে মানে কি হতে পারে বা হতে পারতো, আর সম্ভব, মাইট মানে আপনি সম্ভাবনা বোঝাবেন, সম্ভব হলে, এগুলোর কথার ক্ষেত্রে মাইট ইউজ করব। ঠিক আছে? এগুলো সব কিছুই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, কিন্তু আপাতত এগুলো এইভাবে দেখে রাখবেন। নেক্সট ক্লাসে এই জিনিসগুলো আসবে, কারণ আমি আপনাকে শেখাই দিচ্ছি এই ক্লাসে। নেক্সট ক্লাসে কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে, মাস্ট বি। যেমন এর অর্থগুলোর বদলে আমি এগুলো লিখবো। আজকে যেহেতু অ্যাকিউরেট মডাল ভার্বের ক্লাস, সেহেতু আজকে আমি এইভাবে লেখার চেষ্টা করব। নেক্সট ক্লাসে সম্ভবত এগুলো থাকবে, তখন কিন্তু আমি আপনাদেরকে ধরবো আগে, তারপরে বলবো। তো একটু মাথায় রাখেন, মাইট মানে সম্ভবত, আমরা সম্ভবত ইংলিশটা কি বলি? প্রবাবলি, 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 প্রবাবলি এর আরেকটা কি মাইট দিয়ে ইউজ করবেন। শ্যাল মানে করবে, নিশ্চিত ভবিষ্যৎ, আর উচিত হবে, এইটাও বোঝাবে, উচিত হবে, এইটারও ইংলিশ। শুড মানে কি উচিত, আমরা সবাই জানি শুড মানে উচিত, বাট করা উচিত। ঠিক আছে? এটা এখানেই আমরা ইউজ করব, করা উচিত, এইটা আমরা আজকে ইউজ করব, এই শুড মানে। আচ্ছা, উইল মানে তো আমরা সবাই জানি করবে, কিন্তু করবে অথবা হবে, হ্যাঁ, এই দুইটা, করবে অথবা হবে, এই এই দুইটা মানে উইল। হ্যাঁ, আবার বলেন বলেন। আচ্ছা, হ্যাঁ, কিছু বলছেন? অস্পষ্ট দেখা যাচ্ছে মানে স্পষ্ট দেখা যাচ্ছে না? ই- আরেকবার বলবেন, স্পষ্ট কি দেখা যাচ্ছে না একবারে? আচ্ছা, ঝাপসা ঝাপসা বোঝা যাচ্ছে, বুঝতে পারছি, কিন্তু আমাদের এখানে না ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি একটু চেক করে আসি। আচ্ছা আচ্ছা, আপনারা একটা কাজ করেন, হ্যাঁ, আপনারা মোবাইলটা একটু বাঁকা করে নেওয়ার চেষ্টা করেন, একটু বাঁকা করেন, তাহলে এটা কিন্তু দেখতে আর একটু সুন্দর লাগবে। একটু বাঁকা করেন, মোবাইলটা বাঁকা করে দেখেন, তাহলে একটু দেখতে পারবেন। লাইট কোনটা বেশি দেওয়া? আচ্ছা, যাই হোক, দেখেন আমি একটু আপনাকে বোঝাই দিই। উড মানে কি ইচ্ছা প্রকাশ করা, একটু ভালো করে লক্ষ্য করবেন। কোনো কিছুর ইচ্ছা বললে উইলিং আমরা ইউজ করি, আর দেখাবো, ওটাও দেখাবো, কোনো সমস্যা নাই। তারপর কি মাস্ট, মাস্ট থাকলে অবশ্যই এবং বাধ্যতামূলক, আমরা এগুলো জানি, এগুলো সহজ। নিড মানে প্রয়োজন হওয়া, ডিয়ার মানে সাহস করা, ইউজ টু মানে অভ্যাস ছিল, ব্যাস, এগুলো জেনে রাখতে হবে আপনাকে। ইউজ টু মানে অভ্যাস ছিল, দেখেন এইভাবেই, এইভাবেই জেনে রাখতে হবে যেভাবে অর্থগুলো দেওয়া আছে। কারণ আপনাকে আমি একটা কথা বলি, সামনে বাংলাদেশ ব্যাংকের এডির এক্সাম আছে, ইভেনচুয়াল আপনি যত গ্রামার, আপনাকে আমি বলবো বাংলাদেশের মার্কেটে এই যে যত বই আছে ইংলিশের, সব বই কিনে দেখেন, আপনি বাংলাদেশ ব্যাংকের এডির এক্সামে কোনো কমন পাবেন না। বিলিভ মি, আমাকে বিশ্বাস করেন যে কোনো কমন পাবেন না। সো আপনি যদি কমন পাওয়ার আশায় পড়তে থাকেন, তাহলে আপনি পুরোই ধরা খাবেন। এর কারণ হচ্ছে কিছু কিছু জিনিসের অর্থ আলাদা থাকে, এর বদলে আপনাকে এটা বসাতে হবে। আপনারা সবাই জানেন পিন পয়েন্ট ইরোর একটা বলে অপশন আছে, সেগুলোও আসতে পারে। তারপর আপনার স্পেলিং আসতে পারে, অথবা আপনার অ্যানালজি আসতে পারে।
সো আমাদের এই ক্লাসগুলো করলে পুরো বাংলাদেশ ব্যাংকের এডের যেই সলভগুলো আছে এগুলো একটু ভালোভাবে বুঝতে পারবেন। এই বুঝতে পারাটা আমাদের জন্য খুবই দরকার। আমরা অনেকেই ভাবি যে মনে হয় গ্রামার পড়লে আসলে ইংরেজি পারা যায় না। ভাই, গ্রামার পড়লে ইংরেজি পারাটা খুবই টাফ, খুবই টাফ। আমার জীবনে আমি 6 বছর গ্রামার পড়াইছি, 6 বছর ইংলিশ গ্রামার পড়াইছি, কিন্তু যখন আমি ফার্স্ট বিসিএস দিতে গিয়েছি, সরি ব্যাংকের পরীক্ষা দিতে গিয়েছি, আমি ফার্স্ট ব্যাংকের এক্সাম দিতে আমি ঘাবড়াই উঠেছিলাম যে আমি সারা জীবন গ্রামার পড়াই এসেছি 6 বছর যাবত, আরও বেশি। ক্লাস 9-10-ও আমি ইংলিশ পড়াইছি, ক্লাস 6-7-এরও ইংলিশ আমি পড়াইছি, মানে আরও বেশি বলতে গেলে। সো যত জায়গায় আমি পড়াই দেখেছি যে যখন আমি ব্যাংকের এক্সাম দিতে গেছি আমার কোনো মিলেনি। এখন ঘটনা হচ্ছে এরপরে আমি জিনিসগুলোকে আয়ত্ত করতে পেরেছি, যে গ্রামার পরে কোনো কিছু হয়নি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারা একটু মিউট করবেন, কথা শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, এরপরে আসবে কি সেমি মডাল ভার্বগুলো। দেখেন এখানেও আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, হ্যাভ টু মানে করতে হবে, আর করতেই হবে মানে মাস্ট। আর সেটা তো দেখিয়ে আসলাম। বি অ্যাবল টু, এটাকেও বলা হয় মডাল ভার্ব, বাট আমাদের বইগুলোতে এই মডাল ভার্বগুলো নেই। আচ্ছা, সক্ষম হওয়া, দেখেন বি অ্যাবল টু মানেও সক্ষম হওয়া, ক্যান মানেও সক্ষম হওয়া, দুটা মানেই সক্ষম হওয়া। বাট আমরা এটা ইউজ করতে পারবো সেমি মডাল হিসাবে। কি মডাল হিসাবে? সেমি মডাল হিসাবে ইউজ করতে পারবো। বি গোয়িং টু মানে করতে যাচ্ছি। হ্যাঁ, বি গোয়িং টু মানে করতে যাচ্ছি, উদ্দেশ্যে, কোনো একটা উদ্দেশ্যে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, সেটাকে বলা হয় বি গোয়িং টু। জাস্ট মানেগুলো একটু বোঝার চেষ্টা করেন, বাকিটা আমি দেখা দিচ্ছি। বি সাপোজ টু মানে হওয়ার কথা বা দায়িত্ব থাকা। আপনাদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি, শুনেন, আপনাদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি, এই জিনিসগুলো, যে জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জিনিসগুলো আমার প্রায় 2 বছরের সাধনা, প্রায় 2 বছরের সাধনা। যে মডাল ভার্বগুলোকে একত্রিত করার যে একটা অপশন, বা মডাল ভার্বগুলোকে কীভাবে ইউজ করা যেতে পারে, এটা আমার 2 বছরের সাধনা আপনাদেরকে দেখানো হচ্ছে। হ্যাড বেটার উড রেদার তো আপনারা সবাই জানে, এর মানে হচ্ছে ভালো হবে, উপদেশ বোঝাতে, ওই একই জিনিস উড রেদারের ক্ষেত্রেও। জাস্ট এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আবারও বলে দিচ্ছি, এগুলো 2 বছরের সাধনা। এই বাংলা অর্থগুলো আপনাদেরকে নিয়ে এসে সামনে দাঁড় করাচ্ছি। খুবই টাফ একটা বিষয়, বাট এই টাফ বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করাটাই আমার এখন দরকার, কারণ এই জিনিসগুলো আপনাদেরকে মেরে ফেলবে মডাল ভার্ব। শুধু এখানে না, আপনাদের গ্রামারেও মডাল ভার্বে ব্যাপক একটা সমস্যা দেখা দিবে। গ্রামারে আপনি বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা দেন, সিনিয়র অফিসারের পরীক্ষা দেন, দুইটাতেই আপনি গ্রামারে শেষ হয়ে যাবেন। হ্যাঁ, জুনিয়র অফিসার যেটা বলছে সেটা নর্মাল, ঠিক আছে। আপনারা জানেন এখন সিনিয়র অফিসারের এক্সাম চলছে, সরি সার্কুলার ছেড়েছে 1554টা। এটার জন্য খুবই দরকার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস করা, খুবই দরকার, মাস্ট বি। আসেন এখন মডাল লাইক এক্সপ্রেশন। এই যে মডাল লাইক এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনগুলো আপনাকে জানতে হবে। কেন? কারণ এটা পুরোটাই অ্যাডভান্স, এটা পুরোটাই অ্যাডভান্স। এখন আপনারা আমাকে বলতে পারেন যে এতদিন তো আপনি আরেকভাবে ক্লাস নিলেন, এখন আবার এইভাবে ফিরলেন কেন? ওই যেভাবে আপনাদের ক্লাস নিচ্ছে সেগুলো নিচে রেখেছি। আপনাদেরকে এখন এমন এমন জিনিস দেখাতে শুরু করব যেগুলো আপনাদের মানে প্রচুর দরকার। সো ওগুলো নিচে আসে, যেগুলো এতদিন আপনাদেরকে শেখাচ্ছিলাম ওগুলো নিচে আসে। আগে এগুলো জিনিস না জেনে এখন আর যেতে পারবো না। তো যারা আগের 4টা বা 5টা ক্লাস দেখেননি তারা একটু ক্লাসটা দেখেন। 2টার পিডিএফ দেওয়া হয়নি, আমরা 2টার পিডিএফ যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করছি। ওই 2টা পিডিএফটাও আপনি প্র্যাকটিস করেন, অথবা আপনি ক্লাস দেখেন ওই 2টা। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এটা মনে হয় একটু লাইট কমাতে হবে, কি একটু একটু অপেক্ষা করেন। এখানে আপনি অ্যাডভান্স লেখাটা কিভাবে বোঝা যাচ্ছে বলেন তো, শুন, ফেটে যাচ্ছে। আচ্ছা একটু অপেক্ষা করেন, এটা সম্ভবত কোনো একটা ঝামেলার জন্য। ইসমাইল ভাই, ইসমাইল ভাই কোথায়? এই লেখাটা একটু ঝাপসা দেখাচ্ছে, মনে হয় আলো বেশি পড়ছে এমন কোনো একটা কিছু। এখানে তো সব ক্লিয়ারলি দেখাচ্ছে, কিন্তু
আচ্ছা, আমাদের বোর্ডে আসলে ক্লিয়ার লেখা, একদম ক্লিয়ার। আর এই যে যেটা ব্যাকগ্রাউন্ড, এটা ডিপ ব্যাকগ্রাউন্ড ইউজ করা হচ্ছে যাতে করে আপনারা ভালো দেখতে পারেন, এই জন্য। আগেরটা একটু উজ্জ্বল ব্যাকগ্রাউন্ড ছিল, ওইটা দিলে তো আরোই দেখতে পাবেন, উজ্জ্বল একটা ইয়া লাগবে। আজকে একটু ডিপ ব্যাকগ্রাউন্ড ইউজ করে এটা দেখানো হচ্ছে। আমি বুঝছি না কেন এটা হচ্ছে। হ্যাঁ, আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি সামটাইমস কিছুটা সময় ব্যস্ততায় কাটাচ্ছি। রিসেন্টলি কিছু একটা ঝামেলার জন্য একটু ব্যস্ততার সময় কাটাচ্ছিলাম। মানে এটা আমি আপনাদেরকে বলি, সেদিন রাতেও 12টা পর্যন্ত আমি বসে যতটুকু পেরেছি সবার হোমওয়ার্কগুলো দেখেছি। আর হ্যাঁ, সলিউশনটা আমি দিতে পারিনি এখনও সবারটাই, তবে মোটামুটি সলিউশন একটা তো আপনাদেরকে দিয়ে দিব, আর আরেকটা হচ্ছে আমাদের সলিউশন একটা দিয়ে দিব। হ্যাঁ, দুটাই আমরা আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, সলিউশনটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আগে আমরা একটা কাজ করি, আগে আমরা আমাদের একটা সলিউশন আপনাদেরকে দিয়ে দিই, তাহলে হচ্ছে আপনারা ওটা দেখে একটু মেলানোর চেষ্টা করেন নিজেরাও। আর তারপরে হচ্ছে খাতাটাও দেখা হবে। হ্যাঁ 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 হ্যাঁ। মানে বিষয় হচ্ছে যে আমি তো এখন মানে ধরেন হচ্ছে 2-3 জায়গায় ক্লাস নেওয়াতে একটু সমস্যা হয়ে দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ যে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আর পারিবারিক একটা সমস্যার জন্য একটু ব্যস্ত আছি, আমার বাবা মা দুইজনেই ঢাকায় আসছে। সো আসলে ওনাদেরকে নিয়ে একটু ব্যস্ত আছিলাম। আচ্ছা, যাই হোক, অ্যাডভান্সটা দেখেন। এখানে অ্যাডভান্সটা আমি মুখে বলে দিচ্ছি, যদি নাও দেখতে পারেন একটু মুখে দেখার চেষ্টা করেন, অথবা যারা দেখতে পাচ্ছেন না তারা ফেসবুক গ্রুপ থেকে একটু ট্রাই করবেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাড বেটার ফেসবুক গ্রুপে ক্লিয়ার দেখাচ্ছে, আমি দেখে আসলাম। আচ্ছা, হ্যাড বেটার মানে ভালো হবে, এটা আমরা দেখে আসলাম মডাল এক্সপ্রেশনে, এটা আগেই দেখেছি। দেখেন, ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড। এই যে উড রেদার, এটা আমরা দেখি নাই, এটাও একই বরং অর্থে ব্যবহৃত হয়। যেমন ইউ উড রেদার স্টে হোম দেন গো আউট। উড রেদার ইউজ করলে আপনাকে দেন ইউজ করতে হবে। হ্যাঁ, উড রেদার ইউজ করলে দেন ইউজ করতে হবে, জাস্ট এটা মাথায় রাখেন। হ্যাঁ, দেখুন, আমি বাইরে যাওয়ার চেয়ে বাড়িতে থাকাই বরং ভালো, বরং। ঠিক আছে, ওই উড রেদার হ্যাড বেটার দুইটা মানেই বরং বা ভালো হবে। এখন ঘটনা হচ্ছে হ্যাড বেটার হচ্ছে ভালো হবে, আর বরং দুইটা কথা বাংলায় আলাদা এবং আপনারা ইংরেজিতেও আলাদা করে বলেন। প্লিজ, দুইটা মানেই বরং এমন কথা বললেন না, দুইটা আলাদা আলাদা, ভালো হবে বরং, এইভাবে বলেন। এটা মনে থাকবে আপনাদের, আপনারা ইউজ করতে মজা পাবেন। তারপরে দেখেন, বি লাইক টু মানে হচ্ছে সম্ভাবনা থাকা। ঠিক আছে, শি ইজ লাইক টু উইন দ্য কম্পিটিশন মানে হচ্ছে তার প্রতিযোগিতায় জেতার সম্ভাবনা আছে। শি ইজ লাইকলি টু উইন, তার প্রতিযোগিতায় জেতার সম্ভাবনা আছে। লাইকলি মানে সম্ভাবনা থাকা বা সম্ভাবনা আছে, আছে এরকম বোঝাবে। আর বি উইলিং টু, বি মানে আমি একটু আপনাকে বলি, এই বি মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যেটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার। এটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলাকে বলা হয় বি ভার্ব। সো এই যে বি মানে এই ভার্ব। এবং এখানে দেখেন, বি উইলিং টু মানে হচ্ছে ইচ্ছুক হওয়া। কি বি উইলিং টু মানে কি? ইচ্ছুক হওয়া। এটা দেখাবো বলেছিলাম, এ বি মানে তো বলেই দিলাম। হি ইজ উইলিং টু হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে ইচ্ছুক। তাহলে ইচ্ছুক ইংলিশটাও কিন্তু এখান থেকে আপনারা জেনে নেবেন। তারপরে কি, বি অ্যাবাউট টু মানে কিছু করতে যাচ্ছি, মানে আপনি কিছু করতে যাচ্ছেন। এই বি মানে কিন্তু মডাল ভার্ব। তো কিছু করতে যাচ্ছি, ঘটনার দ্বারা প্রান্তে থাকা, এগুলো এগুলো বোঝার দরকার নেই। যেমন উদাহরণ দেখবেন, দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু লিভ, তার মানে বলছে যে দেখেন, এই যে ইজ মানে বি ভার্ব, অ্যাবাউট টু লিভ মানে হচ্ছে ট্রেনটি ছাড়তে যাচ্ছে, কিছু করতে যাচ্ছে, কন্টিনিউয়াস সেন্টেন্স। সো এইটা হচ্ছে বি অ্যাবাউট টু। এগুলো হচ্ছে মডাল এক্সপ্রেশন। আচ্ছা, এই অ্যাডভান্সগুলো আরও বেশি আপনাদের দরকার, বিকজ এইগুলো হচ্ছে পুরোটাই পত্রিকা থেকে তুলে নিয়ে আসা, সবগুলোই সবগুলোই আমরা পত্রিকা থেকে তুলে নিয়ে আসছি, নিউজ পেপার থেকে তুলে নিয়ে আসছি। প্রচুর সময় লেগেছে, বাট সময় দিয়ে কাজ করেছে আলহামদুলিল্লাহ। এখন ঘটনা হচ্ছে এই সময়গুলো আপনাদেরকে উৎসর্গ করা হচ্ছে, কারণ এগুলো আপনি শুধুমাত্র পত্রিকাতেই পাবেন, আর অন্য কোনো জায়গায় পাবেন না। আপনার বইও খুব পাবেন না, বই পাবেন না, সোজা কথা। এখন আসেন, এগুলো হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্বগুলো দেখেন, বি শিওর টু মানে নিশ্চিত হওয়া বা অবশ্যই, অবশ্যই মানে নিশ্চিত অথবা অবশ্যই, নিশ্চিত অথবা অবশ্যই, এইভাবে মনে রাখেন। হি ইজ শিওর টু পাস দ্য এক্সাম, ওটা আমরা পারবো, শিওর মানে তো অবশ্যই নিশ্চিত। তারপরে কি দেখেন, বি বাউন্ড টু, বি বাউন্ড টু মানে কি?
বাধ্য হওয়া অথবা নিশ্চিত কিছু ঘটবে, অর্থাৎ বি বাউন্ড টু মানে হচ্ছে বাধ্য হওয়া। খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে, কিছু ঘটবে। আবার লক্ষ্য করেন এখানে আপনারা এক্সাম্পলগুলো পড়ে নেবেন, এক্সাম্পলগুলো আপনাদের দরকার, যেমন দে আর বাউন্ড টু সাকসিড। হ্যাঁ, হুম হুম হুম। আচ্ছা, আমি জুমে যাচ্ছি, জুমে গিয়ে আমি ল্যাপটপ থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ আমার এখান থেকে খুবই ক্লিয়ার দেখাচ্ছে, কিন্তু আমি আসলে বুঝছি না, আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করবো কি? হ্যাঁ, আমি বুঝতে পারছি তো। আমি আপনাদের বিষয়টা বু- আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমি এটা বুঝতে পারছি, কিন্তু এইটা আসলে ঠিক করার প্রসেসিংটা কি এইটা আসলে জানছি না, কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটা আমিও বুঝছি না, কারণ আমি তো আসলে ক্লিয়ার দেখতেছি, তো এই জন্য আসলে আপনাদের বিষয়টা আমি বুঝতে পারছি না যে এটা কীভাবে ঠিক করে। তো যাই হোক, যিনি ঠিক করেন উনি ক্লাসটা অন করে দিয়ে একটু বাইরে গেছেন, হয়তো চা খাইতে গেছেন, চলে আসবেন, রিসেন্টলি চলে আসবেন, এটা অন করে দিয়ে গেছেন। আচ্ছা, একটু দেখেন দেখেন, বি সাপোজ টু মানে হওয়ার কথা বা দায়িত্ব থাকা, এগুলো বোঝাচ্ছে। এবং দেখেন ইউ আর সাপোজ টু সাবমিট দ্য রিপোর্ট, এইগুলো আপনারা উদাহরণগুলো একটু পড়ে নেবেন। হ্যাঁ, জাস্ট আমি বলি, এই বি মানে কি, আই এন জি মানে হচ্ছে বি মানে এম ইজ আর, যেটা বলা হচ্ছে বি মানে এম ইজ আর। তো বি গোয়িং টু তো আমরা পড়ে আসছি। এখানে দেখেন, এইখানে দেখেন একটু, আমরা আবার ঠিক করে ফেলবো, সমস্যা নেই। এখানে একটু লক্ষ্য করেন, হ্যাভ গট টু মানে বাধ্যতামূলক কিছু করা। তো এই যে হ্যাভ গট টু, এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো পুরোই আপনাকে একটা ভালো লেভেলের, অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো দিচ্ছে। দেখেন, হ্যাভ গট টু আমরা নিউজ পেপার থেকে তুলেছি। হ্যাভ গট টু মানে হচ্ছে বাধ্যতামূলক কিছু করা, অনেকটা হ্যাভ টু এর সমান বাট একটু বেশি, অনেকটা হ্যাভ টু এর সমান বাট একটু বেশি। তো আপনি হ্যাভ টু এর বদলে আপনি হ্যাভ গট টুটা ইউজ করবেন, বিকজ এইটা পুরোটাই হচ্ছে আমাদের পত্রিকা থেকে তোলা। হ্যাভ টু মানে কি, করতেই হবে, করতে হবে। হ্যাভ টু মানে করতে হবে, আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে। তো ঠিক আছে, আই হ্যাভ টু রিড আমাকে পড়তে হবে। ওই হ্যাভ টুটাই শুধুমাত্র হ্যাভ গট টু নিউজ পেপারগুলো ইউজ করে থাকে। সো আপনি হ্যাভ গট টুটা ইউজ করবেন, দেখতে সুন্দর লাগবে, ব্যাস। মানে আমরা দুটাই ইউজ করে করে দেখাবো, মানে এমন না যে শুধু নর্মাল মানে মডাল ভার্ব দেখাবো, এমনটা না। আচ্ছা দেখেন, তারপর দেখেন উড প্রিফার টু মানে হচ্ছে পছন্দ করা বা অগ্রাধিকার দেওয়া। উড প্রিফার টু মানে পছন্দ করা বা অগ্রাধিকার দেওয়া। আপনি কোনো একটা কিছুকে পছন্দ করে সেটা বললেন যে ঠিক আছে এটা আমার পছন্দ, ওকে এটাতে আমি রাজি। এই যে উড প্রিফার টু এর মানে হচ্ছে এটা, সোজা কথা। এগুলোর ইংলিশ মিনিংগুলো পড়লে আর একটু বেটার হয়। সিম টু মানে মনে হওয়া, এগুলো আমাদের বইয়ে আছে যে সিম টু মানে মনে হওয়া। অ্যান্ড ম্যানেজ টু মানে সফলভাবে কিছু করা। ম্যানেজ টু মানে কি, সফলভাবে কিছু করা। এই মানেগুলো আপনাকে জেনে রাখতে হবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এই মানেগুলো জেনে রাখেন, আর কিচ্ছু লাগবে না। ওকে, এখন আসলে আমি বলতে পারছি না, হ্যাঁ আপনাদের আসলে দেখতে পাচ্ছেন না, এটা আমিও আসলে বুঝছি, কিন্তু আমার আসলে করার কিছুই নাই যে আপনাদেরকে বলবো। তো যাই হোক, আসেন এবার আমরা একটু ছোট করে এটাকে একটা মাপে নিয়ে আসি, কারণ আমাদের নেক্সট পেজে যেতে হবে। আচ্ছা, একটু থামবেন। আচ্ছা, এই পেজটা এরকমই থাকবে, এই পেজটা আবার ঠিক করতে হবে। আচ্ছা, এই পেজে আমি ঠিক করতে পারি না ওরকম, তো যে আসে সে ঠিক করে দেবে, আমরা নেক্সট পেজে চলে যাই। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনারা যে মডাল ভার্বগুলো দেখলেন, এই লেখাটা কি এখন বোঝা যাচ্ছে? একটু বলেন তো, এই লেখাটা কি বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনশট দেওয়ার দরকার নাই, এই প্রথম জিনিসগুলো জাস্ট আমি এইভাবে দেখাইছি যে
ধরেন এই যে এইখানে যে হলুদ কালারগুলো আছে, সরি গোল্ডেন কালারগুলো আছে, এই গোল্ডেন কালারগুলোর জন্য কি বসবে, যেমন করতেই হবে মাস্ট, এর জন্য, পেতে পারে কুড হ্যাভ এটা, তারপর হচ্ছে নিয়েছে শুড টেক অথবা হ্যাভ টেকেন সরি, আর তারপরে হচ্ছে দেখেন পারতো এটা হচ্ছে কুড, আর পারে এটা হচ্ছে ক্যান, আর শুড মানে ওই যে উচিত, উচিত কথার ক্ষেত্রে আমরা ইউজ করব কি শুড, উচিত শুড ইউজ করব, এটা আমি দেখাইছি ফার্স্ট অফ অল। তারপরে এখানেও আছে যে ইচ্ছুক ইংলিশটা কী হবে, ভালো হবে, চলতেই থাকবে, এর ইংলিশগুলো কী হবে, ওগুলো দেখাইছি কি এইখানে এসে, যে এই যে দেখেন আপনাদের কিছু মডাল ভার্ব আছে, এই মডাল ভার্বগুলো আমি এভাবে দিয়ে রাখছি। যেমন হচ্ছে এটা প্রধান মডাল ভার্ব, মানে প্রধান মডাল ভার্ব কিন্তু 13টা, মানে আমরা যেটা পড়ি যে 13টা মডাল ভার্বই আমাদের ইংরেজি গ্রামারে আছে। এইগুলা ভুল তথ্য, বুঝছেন, এগুলো ভুল তথ্য। দেখেন মডাল ভার্ব অবশ্যই 13টা, কিন্তু এটা প্রধান মডাল ভার্ব। হ্যাঁ, এর বাইরেও সেমি মডাল ভার্ব বলে আরও কিছু মডাল ভার্ব আছে, এই যে দেখেন এগুলাকে বলা হয় সেমি মডাল ভার্ব। আর এর বাইরে আমরা আরও যদি দেখি, এইখানে দেখেন মডাল লাইক এক্সপ্রেশনে কি ব্যবহার করা হয়, তার আগে এই যে আমরা এখানে দেখাই দিয়েছি যে ক্যান মানে যে আমরা পড়ি, বা আমরা ক্যান মানে কি পড়ি, ক্যান মানে পারা পড়ি না, ক্যান মানে সক্ষম হওয়াও, দুইটাই বোঝাবে। কুড মানে পারতো, সক্ষম ছিল, দুটাই বোঝাবে, এরকম করে বোঝাইছি। মে মানে হতে পারে, অনুমতি দেওয়া ক্ষেত্রেও মে ইউজ করতে পারবো। তো আমরা সবগুলা মডাল ভার্বেই ইউজ করতে পারবো, ঠিক আছে। এটাও মডাল এক্সপ্রেশন, উড রেদার হ্যাড বেটার, বি উইলিং টু মানে ইচ্ছুক হওয়া, এগুলোও মডাল এক্সপ্রেশন। মডাল ভার্ব এবং মডাল এক্সপ্রেশন সেমি মডাল দিয়ে অনেকগুলা মডাল ভার্ব আমরা গ্রামারে ইউজ করে থাকি। আর এখানে আমরা কিছু জিনিস দেখেছি, এগুলা নর্মাল জিনিস, হ্যাঁ, এগুলো আর কিছুই না, জাস্ট হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে। কিন্তু এর মধ্যে যেগুলো আমরা নিয়ে আসছি পত্রিকা থেকে, বি বাউন্ড টু, বি শিওর টু, বি সাপোজ টু, বি গোয়িং টু, বি মানে অ্যাম ইদার, এবং আমরা এখান থেকে দেখছি হ্যাভ গট টু, অনেকটাই হ্যাভ টু এর মতো এখানে লেখা আছে, কিন্তু হ্যাভ টু এর বদলে আপনি হ্যাভ গট টুটা ইউজ করবেন, এটা পত্রিকার মতো স্টাইলে হবে, ঠিক আছে। এরপর দেখেন উড প্রেফার টু, এটাও আপনার পত্রিকা থেকে নিয়ে আসছি, সো এটা পত্রিকার মতন ইউজ করতে গেলে এটা ইউজ করবেন, পছন্দ করা বা অগ্রাধিকার দেওয়া। সিম টু, এটা আমাদের পত্রিকাতেও আছে, আমাদের নর্মাল মডাল ভার্বেও আছে। এরপরে ম্যানেজ টু, সফলভাবে কিছু করা, এগুলো আমাদের বইগুলোতে নাই, বাট আমাদের পত্রিকাগুলোতে আছে। সো এই যে এই জিনিসগুলো আমি জাস্ট হচ্ছে আপনাকে দেখাইলাম, এগুলো আপনি পত্রিকার জন্য ইউজ করবেন, পত্রিকা স্টাইলে লেখার জন্য এই মডাল ভার্বগুলো ইউজ করবেন, এটা হচ্ছে পত্রিকা স্টাইলে, এবং এটাকেও বলা হয় মডাল লাইক এক্সপ্রেশন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ওইটাই দেখালাম। এখন আসেন, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ ওখানে কিছু একটা সমস্যা ছিল না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ধরেন আমরা তো অনেক রকমের ভার্ব ইউজ করি, হ্যাঁ ধরেন আমরা অনেক রকমের ভার্ব ইউজ করি, তো আপনি একটা ভার্বের বদলে আপনি এটা ইউজ করেন, যেমন আমরা একটু আগে অ্যাবেলের একটা বদলে একটা মডাল ভার্ব ইউজ করলাম। সো আমরা তো অনেকগুলা ভার্ব ইউজ করি, ওই ভার্বগুলো ইউজ করা বাদ দিয়ে আপনি মডাল ভার্বগুলো ইউজ করতে থাকেন, প্রত্যেকটা সেন্টেন্সে দেখতে সুন্দর লাগবে, কিন্তু আমাদের যেহেতু শেখাইতে হবে আপনাদেরকে, আপনাদের যেহেতু ভোকাবুলারি শেখাইতে হবে, তাই এখন থেকে আমাদের নেক্সট যতগুলা ক্লাস হবে তার মধ্যে 50% ভার্ব আমরা মডাল ভার্ব দিয়ে লিখবো, আর 50% ভার্ব আমরা জেনারেল ভার্ব দিয়ে লিখবো, কারণ আমাদের দুটাতেই থাকতে হবে। মডাল ভার্বটাকে বলা হয় অ্যাডভান্স আর নর্মাল, হ্যাঁ। তো আমাদেরকে এখন দুইটাতেই থাকতে হবে, যেহেতু এখন থেকেই চেঞ্জ হবে আপনাদের জিনিসগুলো, তো আমরা মডাল ভার্বটাকেও ওর মধ্যে নিতে থাকবো। আসেন, আচ্ছা 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 আচ্ছা, এই 2-3 মিনিট পরে আমাদের এই ক্লাসটা একবার অফ হয়ে যাবে, অফ হয়ে আপনারা আবার এই লিঙ্কেই জয়েন করবেন, এই লিঙ্কে জয়েন করলে আবার শুরু হয়ে যাবে ক্লাসটা। আসেন, এখন লক্ষ্য করেন এইখানে কোনো মডাল ভার্ব আমাদের নাই, আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন এখানে আমরা মডাল ভার্ব ইউজ করতে পারবো কি পারবো না, এটাও একটা কথা আছে, পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এখন একটু দেখার চেষ্টা করব যে এটা আসলে সেন্টেন্সটা কি বলছে। রোহিঙ্গা সংকট একটি বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ এবং বাংলাদেশে এই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আপনাকে বলতে হবে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, এতটুকুর মধ্যে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, রোহিঙ্গা সংকট, এটা তো সাবজেক্ট, এটা তো বুঝতে পেরেছেন। হ্যাঁ, রোহিঙ্গা সংকট হচ্ছে আমাদের সাবজেক্ট, ভার্ব কোনটা এবার বলেন তো।
রোহিঙ্গা সংকট একটি বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ, এতটুকুর পর্যন্ত বলছি। হ্যাঁ, তাহলে ভার্ব না থাকলে কি করতে হয়? হ্যাঁ, তো ধরেন আমরা এটা সাবজেক্ট, এর কোনো ভার্ব না থাকলে আমরা এম ইজ আর ইউজ করব। আর এম ইজ আর এর বদলে আরেকটা মডাল ভার্ব ইউজ করা দেখাইছে আপনাদেরকে, রিমেইন। হ্যাঁ, এটা দেখাইছিলাম না? সো ওইটা আপনারা ইউজ করতে পারবেন, ওইটা হচ্ছে এটার মডাল ভার্ব। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখন যেটা আপনি ইউজ করতে পারেন, রোহিঙ্গা সংকট, এখন ধরেন আপনি রোহিঙ্গা লিখলেন, রোহিঙ্গা, আর সংকট ইংলিশ হচ্ছে ক্রাইসিস। হ্যাঁ, আচ্ছা, ক্রাইসিস। আচ্ছা, এখন দেখেন এইখানে এখন আপনি একটা ভার্ব বসাবেন। এখন ভার্বটা কি মডাল ভার্ব হতে পারে, অথবা আপনি অক্সিলিয়ারি ভার্ব বসাতে পারেন। আমি এখন চিন্তা করছি যে আমি এখানে মডাল ভার্ব ইউজ করব, কোনো সমস্যা, আপনি ক্যান ইউজ করেন, ক্যান ইউজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এখন যেহেতু ইউজ করতে পারি, অথবা ইজের বদলে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে রিমেইন। এই যে রিমেইন, কিন্তু ইজের এসটা এইখানে আবার এস হবে, বুঝতে পেরেছেন? রিমেইনস, এরকম ইজ থাকলে রিমেইনস। হ্যাঁ, এখন আপনার এখানে বলতে পারেন যে আমি এখানে কি মডাল ভার্ব ইউজ করতে পারি? রোহিঙ্গা সংকট একটি বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ। আচ্ছা, আপনি মডাল ভার্ব ইউজ করতে পারেন। ধরেন আপনি এখানে ইউজ করবেন ক্যান, ক্যান হতে পারে, রোহিঙ্গা সংকট একটি মানবিক চ্যালেঞ্জ হতে পারে, এটা একটা সম্ভাবনা বোঝাবে। আপনি ইউজ করেন, কোনো সমস্যা নাই, মানে হয়ে গেছে। ধরেন রোহিঙ্গা সংকট একটি বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ, আপনি একই কথায় যদি বলতে পারেন যে মানবিক চ্যালেঞ্জ হতে পারে, এটাও হবে, সম্ভাবনাও বোঝাচ্ছেন বা আপনি নর্মালি বোঝাচ্ছেন, যেটা বোঝান। তো রিমেইনস বসাতে পারেন, অথবা ক্যান বসাতে পারেন, অথবা ইজ বসাতে পারেন, যে কোনো একটা বসাইলেন, তো আপনার ভার্বের কাজ শেষ হয়ে গেল। এখন আপনি কোন দিক থেকে শুরু করবেন? দেখেন আমরা প্রত্যেকবার কি করেছি, এই দিক থেকে শুরু করছি, কিন্তু আমি এখন আপনাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। দেখেন, আপনারা ফার্স্ট অফ অল তিনটা জিনিস মাথায় রাখবেন, সাবজেক্ট, ভার্ব, এরপরে অবজেক্ট বসালে সব থেকে দেখতে সুন্দর লাগে। আর আপনার যদি অবজেক্ট বসাতে সমস্যা হয়, মানে এখনো সমস্যা হচ্ছে? ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, কানেকশন একবার অফ করে অন করো। আমাদের ক্লাস তো ফেসবুকে লাইভ যাচ্ছে, তো আপনি ফেসবুকেও দেখতে পারবেন, ফেসবুকে আরো বেশি ক্লিয়ার। আচ্ছা, যারা ফেসবুকে আসেন সমস্যা নাই, আমরা ওইখান থেকে কমেন্টস পড়ে নিব। নেন, আপনারা ওখানে কমেন্টস করলে ওইখান থেকে কমেন্টস পড়ে নেব। আচ্ছা, রিমাইন অথবা ক্যান। এখন ঘটনা হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে একটু এক্সট্রা দিই, সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট বসানোর চেষ্টা করেন। আপনার যদি মনে হয় আমি অবজেক্ট বসাতে পারছি না, কোনো সমস্যা না, আমি আপনাকে একটা অবজেক্ট বসানোর সিস্টেম দেখাচ্ছি। পিছন দিক থেকে আসেন, এই যে দেখেন মানবিক চ্যালেঞ্জ, এইটা আসলে পিছন দিক থেকে আসা যাবে না। হ্যাঁ, এইটা মানে পুরাটাই একটি বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ, ঠিক আছে? মানে এটা আসলে পিছন দিক থেকে আসা যাবে না, এটা যেখান থেকে আসে সেখান থেকেই করতে করতে যেতে হবে। একটি ইংলিশ হচ্ছে আ, হ্যাঁ, আর বৈশ্বিক ইংলিশ হচ্ছে গ্লোবাল, আর মানবিক ইংলিশ হচ্ছে আপনি হিউম্যানিটিস দিতে পারেন, বাট হিউম্যানিটেরিয়ান দিবেন। হ্যাঁ, দেখেন এইখানে দেখেন, লক্ষ্য করেন, হিউম্যানিটেরিয়ান, হিউম্যানিটেরিয়ান, হিউম্যানিটেরিয়ান দিলাম কিসের জন্য, এটা আমি একটু পরে দেখাচ্ছি। হিউম্যানিটেরিয়ান, এই যে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটা লিখলেন তো? হ্যাঁ, বলেন, এবার বলেন। আচ্ছা, এখানে আমি এইটাকে এ এন করে দেবো, যেই জিনিসগুলোকে এ এন করে দেওয়া হয় সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ চ্যালেঞ্জ হচ্ছে আপনার নাউন, তো তাই নাউনের আগে সরাসরি অ্যাডজেক্টিভ লিখলে দেখতে সুন্দর লাগে। বুঝা গেছে কি? তাই আমি হিউম্যানিটেরিয়ানটাই ইউজ করেছি। হিউম্যান যেটা, হিউম্যান যেটা, এই হিউম্যানকে হিউম্যানিটেরিয়ান বানানো হয়েছে, আর কিচ্ছু না। বুঝিনি? হ্যাঁ, না না, ওইটা দিলেও কোনো সমস্যা নাই, হিউম্যান চ্যালেঞ্জ এটাও দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি বলছি সরাসরি অ্যাডজেক্টিভটা বানায় দেন, তাই বলছি। আপনি একটা অ্যাডজেক্টিভ বানায় দেন, তাহলে দেখতে সুন্দর লাগে বেশি। হিউম্যানিটেরিয়ান চ্যালেঞ্জ দিলে বিষয়টা দেখতে সুন্দর লাগে, এর জন্য বললাম যে আপনি হিউম্যানিটেরিয়ান দেন, আর কিছু লাগবে না, ঠিক আছে? এখন আসেন,
পিছন দিক থেকেই যাব, সবসময় পিছন দিক থেকে গেলেই অবজেক্টটা পড়বে আপনার, কারণ হচ্ছে ইংরেজির শুরু থেকে শেষ যায় আর বাংলার শেষ থেকে শুরু আসে। অনুবাদ করার সময় কিন্তু আমরা এই জিনিসগুলো ফলো করব, কিন্তু এখন ঘটনা হচ্ছে আমরা এখন যেটা করব যে পিছন দিক থেকে সবসময় আসলে দেখতে বিষয়টা সুন্দর লাগে। এবং এবং ইংলিশটা কি? অ্যান্ড। এখন কথা হচ্ছে সমস্যা সমাধানে এবং বাংলাদেশ এই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট, আর আপনি যদি সাবজেক্ট লিখেন তাহলে আপনাকে ভার্ব লিখতে হবে, ভূমিকা পালন করেছে এটা আপনাকে লিখতে হবে আগে। যদি সাবজেক্ট লিখেন, সাবজেক্টের পরম বন্ধু হচ্ছে ভার্ব, তাই আপনাকে ভার্বটা লিখতে হবে। এখন সাবজেক্ট কি? বাংলাদেশ। বাংলাদেশ কোন নাউন বলতে পারবেন? আচ্ছা, এই হ্যাঁ, প্রপার নাউন। আচ্ছা, ভূমিকা পালন করেছে। এছে থাকলে আমাদের কি বসাতে হয় মনে আছে নাকি দেখি? এছে থাকলে কি বসাতে হয়? এছে এছে হ্যাঁ, এছে এছে থাকলে কি হয়? পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাভ হ্যাজ প্লাস ভি3 মানে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট বসাতে হয় এছে থাকলে। এছে, তাহলে যেহেতু এছে আছে সেহেতু আমি এখানে হ্যাভ বসাতে পারি অথবা হ্যাজ বসাতে পারি। তো ধরেন বাংলাদেশ আসলে প্রপার নাউন, প্রপার নাউন যদি বসান আপনি তাহলে তারপরে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে প্রপার নাউনগুলো সিঙ্গুলার হয়। প্রপার নাউনগুলো কি হয়? সিঙ্গুলার ফর্ম হয়। তো এখানে কয়টা প্রপার নাউন? প্রপার নাউন একটাই প্রপার নাউন। সো পৃথিবীর যতই একটা প্রপার নাউন আছে সবগুলাই প্রপার নাউন সিঙ্গুলার। বুঝতে পেরেছেন? হ্যাজ। আচ্ছা, সবগুলা নাউনই সিঙ্গুলার নাউন, শুধুমাত্র একটা নাউন প্লুরাল নাউন হয়, সেটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, বাংলাদেশ হ্যাজ কি করেছে দেখেন, ভূমিকা পালন করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন গুরুত্বপূর্ণ আপনি দুইভাবে লিখতে পারেন, হ্যাজ ইম্পর্ট্যান্ট লিখতে পারেন অথবা আপনি সিগনিফিকেন্ট লিখতে পারেন। সিগনিফিকেন্ট লিখলে দেখতে বিষয়টা সুন্দর লাগে এবং এটা বারবারই আপনাদেরকে বলা হচ্ছে। সিগনিফিকেন্ট রোল, ভূমিকা ইংলিশ হচ্ছে রোল, ভূমিকা পালন করে মানে ভূমিকা পালন, এই ভূমিকা পালন দুইটা একসাথে হচ্ছে সিগনিফিকেন্ট রোল, মানে ভূমিকা পালন হচ্ছে রোল, এইটাই। তো আপনি কি বলছেন? সিগনিফিকেন্ট রোল, রোল। এই রুল আবার লিখে দেন না, একজন খাতা জমা দিয়েছেন রুল, এই রুল মানে নিয়ম কানুন, হ্যাঁ, এই রুল না। আচ্ছা, না খাতা তো দেখা হচ্ছে কিন্তু আসলে সব খাতা দেখা পসিবল না, এই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কিছুক্ষণ আগেও একজন বলেছে ভাইয়া খাতা দেখার আগে সমাধানটা দিয়ে দেন, তাহলে আমরা মিলাইতে থাকি, আপনি বসে বসে খাতা দেখেন, কোনো সমস্যা নেই। তো খাতা দেখার আগে সমাধানটা দিয়ে দিই, আপনারা একটু বসে নিজেরাও একবার মেলান, তারপরে হচ্ছে আমি খাতাটা দেখি। খাতা তো আসলে অনেকগুলা পড়েছে, সো সবগুলা দেখতে একটু সময়ের বিষয় আছে। হ্যাঁ, তবে যতগুলা দেখা হয়েছে ততগুলো এখন ছেড়ে দিব আপনাদের কাছে, আর আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে ছাড়বো। আচ্ছা, হ্যাজ ইম্পর্ট্যান্ট অথবা সিগনিফিকেন্ট রোল, ব্যাস। হ্যাঁ, হ্যাঁ ভি3ও বসালে হবে, ভি3 বসালেও হবে। আচ্ছা, ভাইটাল বসালে আপনাকে ইম্পর্ট্যান্ট বসানো যাবে না আর হচ্ছে সিগনিফিকেন্ট বসানো যাবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি আপনি হ্যাজ প্লেড বসান, হ্যাঁ এই যে প্লেড বসালেও হবে, প্লেড আমি বসাইনি, হ্যাজ সিগনিফিকেন্ট রোল মানে ও আচ্ছা আচ্ছা প্লেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, পালন করা অর্থে হ্যাজ প্লেড। হ্যাঁ, এছে এছে না, কন্টিনিউয়াস টেন্স তো হবে না, এছে আছে না, এছে থাকলে কি হবে? হ্যাজ এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাজ ভাইটাল রোল। বুঝিনি, আবার বলেন। কি বলছেন আরেকবার বলেন, এবার আসছি। হুম, না না, পার্টিসিপেট তো অংশগ্রহণ করা, দিতে পারেন আপনি ভাইটাল দেন, হ্যাঁ পার্টিসিপেট দিতে পারেন,
বাট ওইটা এরকম মানাচ্ছে না, মানে ভূমিকা পালন করে এটা আসলে পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, হ্যাঁ ওইটা মানাবে না, ওইটা একদম অ্যাকিউরেট অর্থ আসছে না। ভূমিকা পালন করে ইংলিশ আপনি ধরে রাখেন প্লেড আ ভাইটাল রোল অথবা প্লেড ভাইটাল রোল, যেটা দেবেন সেটাই হবে। আ ইউজ করতে পারেন, এখানে আ ইউজ করলে দেখতে আরও মানে এ ইউজ করতে পারেন, প্লেড আ ভাইটাল রোল, এ ইউজ করলে দেখতে আরও সুন্দর লাগবে, এটা বলছি। ভূমিকা পালন করে। এরপর দেখেন উল্টা দিক থেকে যাচ্ছি, সমাধানে কি কি বলো, আচ্ছা রোলের পরে আপনি দুইটা প্রিপজিশন ইউজ করতে পারেন, একটা হচ্ছে টু, একটা হচ্ছে ইন। এখন আপনি বলতে পারেন আমি টু ইউজ করবো না ইন ইউজ করবো, ভাই রে দুইটা এর মধ্যে একটা ইউজ করেন। টু ইউজ করলে তারপরে যেটা লিখবেন সেটা ভার্বের 1 নাম্বার ফর্মে বসাবেন, আর যদি ইন ইউজ করেন তাহলে আপনি ভার্বের সাথে আইএনজি ফর্ম বসাবেন। দেখেন এখানে টু বসালে কি হবে, এরপরে আমরা যেটা দেখব সমস্যা এই সংকট সমাধানে, সমাধানে ইংলিশ কি সলভ, টু বসালে সলভ বসাতে হবে এরপরে। আর যদি ইন বসান, ইন প্রিপজিশনের পরে যেটা বসাবেন সেটা হচ্ছে সলভিং। এখন অনেকেই বলছে যে এইটাকে আমরা যদি সলিউশনে দিয়ে দিই তাহলে কি হবে, ভাইরে সলিউশনই লিখেন, কারণ এটা তো আপনার নাউন। সলিউশন মানে সমাধানে, সলিউশনে মানে হচ্ছে সমাধানে। দেখেন উল্টা দিক থেকে আসলাম, তো এইটা নাউন, আপনি যে কোনো প্রিপজিশনের পরে যাই বসান না কেন সেটাই হচ্ছে নাউন, এগুলা গ্রামার শিখেন। দেখেন এইখানে আমরা লিখেছি টু, টু এর পরে সলভ লিখেছি, এটা নাউন। ইন লিখেছি, ইনের পরে সলভিং লিখেছি, কোনো একটা প্রিপজিশনের পরে কোনো একটা ভার্ব বসলে সেটা আইএনজি হয়ে যায়। আর যতগুলা প্রিপজিশনের পরে আইএনজি দেখবেন সবগুলা নাউন, আর এটাও নাউন, সলিউশনও নাউন। এখন সলিউশন যেহেতু নাউন ফর্মেই আছে তাই আমাকে আইএনজি যুক্ত করতে হচ্ছে না, এইটা জাস্ট মাথায় রাখেন যে যতগুলা প্রিপজিশন আছে সবগুলা প্রিপজিশনের পরে আইএনজি ফর্ম থাকলে সেগুলা সবগুলোই নাউন, এতটুকু মনে রাখেন। এখন দেখেন সলিউশনে কি, সলিউশনে এই সমস্যা এই সংকটে দেখেন উল্টা দিক থেকে এসেছি, উল্টা দিক থেকে গেলে আপনি অবজেক্টটা খুঁজে পাবেন দ্রুত, এবং অবজেক্টটা বসালে দেখতে সুন্দর লাগে। আমরা সিধা দিক থেকেও এসেছি, আর যদি আমাদের এবং লেখা থাকে আমরা উল্টা দিক থেকে গেছি, কারণ এবং এর পর উল্টা দিক থেকেই যেতে হবে, সিধা দিক থেকে যাওয়া যাবে না। এবং অথবা এগুলা কথা লেখা থাকতে উল্টা দিক থেকে যেতে হয়, তো আমরা এবার সবগুলোই উল্টা দিক থেকে গেছি, কোনোটাই সিধা দিক থেকে আসেনি। তো ইন সলভিং অথবা ইন সলিউশন, এই সংকট, দিস ক্রাইসিস। আচ্ছা এই দিস ক্রাইসিস না বসায় আপনাদেরকে একটু একটু কিছু শেখাই, যেটা হচ্ছে সেন্টেন্স এনহ্যান্সার। ফ্রম দিস ক্রাইসিস। আচ্ছা একটু লক্ষ্য করেন ফ্রম কেন বসাচ্ছি, দেখেন এখানে আসলে ফ্রম নাই, কিন্তু ভাবার্থ অনুবাদ হিসাবে ফ্রম দিলে দেখতে সুন্দর লাগে এবং এটা বসালে ভালো লাগে। দেখেন একটু একটু আমি একটু পড়ে দেখে আপনাকে, রোহিঙ্গা ক্রাইসিস ইজ অথবা রিম্যান্স অথবা ক্যান আ গ্লোবাল হিউম্যানিটেরিয়ান কি বলছে চ্যালেঞ্জ, অ্যান্ড বাংলাদেশ হ্যাজ প্লেড আ ভাইটাল রোল, দেন আ দিলে সুন্দর লাগবে, প্লেস ভাইটাল রোল টু সলভ অথবা ইন সলভিং সলিউশন ফ্রম দিস ক্রাইসিস, এই ক্রাইসিস থেকে সমস্যার সমাধানে করা যায়। কারণ আমি এটা কেন আনলাম দেখেন, আপনি যত বেশি পত্রিকা পড়বেন, যত বেশি নিউজ পেপার পড়বেন, একটা সময় ছিল যখন আমার 45 বিসিএস চলছিল, সেই সময় আমি শুধু নিউজ পেপারের ভিডিও দেখতাম বসে বসে, শুধু নিউজ পেপারের ভিডিও, আর কোনো কিছু করতাম না। তো এই নিউজ পেপারের ভিডিও দেখতে দেখতে একটা সময় এসে নিউজ পেপার পড়তে শুরু করি, 1 মাস নিউজ পেপারের ভিডিও দেখে কাটাই দিই, তারপরে এসে নিউজ পেপার পড়তে শুরু করি। তো ওই নিউজ পেপার পড়ার সময় এই জিনিসগুলো আমার ভিতরে ঢুকে। সো আপনাদেরকে আমি বলছি, আমি জানি এখানে নাই, কিন্তু আমি এটাই বসাচ্ছি কি সেন্টেন্স ইনহ্যান্সার দেখতে সুন্দর লাগে। তো কিছু কিছু সেন্টেন্স ইনহ্যান্সার এখন থেকেই শুরু করেন, নেক্সট ক্লাসে যে এই ইনহ্যান্সারগুলো আপনাদেরকে ইউজ করে করে আমরা দেখাবো। ফ্রম দিস ক্রাইসিস, এটা নাই, এটা না দিলেও চলে, দিস ক্রাইসিস লিখবেন তাহলেই হবে, ব্যাস আর কিছু লাগবে না, এ হয়ে গেছে আমাদের কাজ। আসেন আপনি অনেকভাবে এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনার যত বড় বড় সেন্টেন্স, আপনি শুড হ্যাভ কুড হ্যাভ দিয়ে বড় বড় সেন্টেন্স লিখি, এগুলো না, হ্যাঁ আপনাকে আমি নর্মালি বলি, এইখানেই মডাল ভার্ব আছে, শুড হ্যাভ কুড হ্যাভ এখানেই আছে, কোনো বড় বড় সেন্টেন্স লেখা না, হ্যাঁ যেখানে শুড হ্যাভ কুড হ্যাভ লেখা আছে সেখানে শুড হ্যাভ কুড হ্যাভ বসায় দেন, ব্যাস আর কিছু লাগবে না আপনাদের। আসেন এখান থেকে দেখি, এবার দেখেন বাংলাদেশকে একটি আশার আলো হিসাবে ধরা যেতে পারে, পারে যেতে পারে, এটা একটা মডাল ভার্ব। তারপরে কি, কারণ এটি মিয়ানমারের সহিংসতা ও নির্যাতন থেকে পালিয়ে আসা,
প্রায় 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এখন আপনি বলতে পারছেন, আরে এইটা আমরা কিভাবে লিখব? ওইটা কি অফ হয়ে গেছে? আচ্ছা, এইটা আমরা কিভাবে লিখব? দেখেন, প্রথমে এতটুকুর সাবজেক্টটা একটু দেখেন। শুড হ্যাভ কুড হ্যাভ আপনার দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে যেটা যেখানে আছে সেটা সেখানে বসান। বাংলাদেশকে একটি আশার আলো হিসাবে ধরা যেতে পারে। তো বাংলাদেশকে, এইখানে আসলে অবজেক্টে সাবজেক্ট, এখানে বাংলাদেশকে বলা হয়েছে। কাকে? বাংলাদেশকে। এটা অবজেক্ট, কিন্তু সাবজেক্ট এটা এখানে ধরতে হবে, এটা সাবজেক্ট। এটার ভার্ব কোনটা আপনারা বলেন? বুঝেই ফেলেছেন, যেতে পারে। এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমি বাংলাদেশ এখানে লিখব, এখানে আবার বাংলাদেশকে এইটা আবার লিখেন না, হ্যাঁ, এখানে বাংলাদেশ, বাংলাদেশ এটা লিখলেই হবে। কে বলতে এখানে কোনো কিছু নাই, যেতে পারে। আচ্ছা, এখানে ধরা যেতে পারে, পুরোটা কি দিতে হবে আমার ভার্ব। বাংলাদেশকে ধরা যেতে পারে, তাহলে কি ধরা যেতে পারে? দেখেন, ধরা যেতে পারে পুরোটাই ভার্ব। তো ধরা যেতে পারে এর ইংলিশটা কি হবে? পারে ইংলিশটা কি হবে? পারে ইংলিশ বলেন তো কি পারে? হ্যাঁ, না শুধু ক্যান, কুড না, পারতো, পারতো থাকলে কুড, ক্যান, তাহলে ধরা যেতে পারে। এখন ক্যান, আচ্ছা, এই যে এরপরে আমরা কি করব দেখেন, এইখানে আমরা ক্যান বি লিখব। ক্যান বি লিখে আপনি এখানে দুইভাবে দিতে পারেন। ক্যান বি সিন মানেও কিন্তু ধরা যেতে পারে। ক্যান বি সিনগুলো আমাদের নিউজ পেপার দেয়, ক্যান বি সিন। আর আমাদেরকে নর্মালি যেটা শেখানো হয় সেটা হচ্ছে ক্যান বি থট। ক্যান বি সিন আমরা শিখি কি? ক্যান বি থট। আর আমরা যদি নিউজ পেপারের মতন করি তাহলে ক্যান বি সিন মানে ধরা যেতে পারে। সো ধরা যেতে পারে এর ইংলিশ কিন্তু ক্যান বি সিন, এটা মাথায় রাখেন। আচ্ছা, ধরা যেতে পারে একটি আচ্ছা, এখানে আশার আলো হিসাবে আমরা উল্টা দিক থেকে আসি। দেখেন, আগে হিসাবে এটা লিখবেন, অ্যাজ মানে হিসাবে, আশার আলো, একটি আশার আলো, আচ্ছা, আশার আলো ইংলিশ আপনি অনেকভাবে লিখতে পারেন। একটা হচ্ছে আপনি বিকন, আচ্ছা, রে অফ হোপ এটা লিখতে পারেন, রে অফ হোপ, এটা সহজ, রে অফ হোপ। অথবা আপনারা লিখতে পারেন, হ্যাঁ হ্যাঁ, সাইনিং হবে, ওইটাও হবে। আমি দেখাচ্ছি এখানে, ধরেন রে অফ হোপ, অথবা আপনি বিকন অফ হোপ লিখতে পারেন, বিকন অফ হোপ। এখন বিকন অফ হোপ লিখলাম কিসের জন্য? দেখেন, এটা একটা ফ্রেজ। তো আমি যদি রে অফ হোপ লিখতাম তাহলে ওটা ফ্রেজ হইতো না, কিন্তু আমি যখন বিকন অফ হোপ লিখবো তখন সেটা ফ্রেজে হবে। আপনাদেরকে একটা ক্লাস দেখানো হয়েছে ফ্রিতে, সেটা কি ইডিয়ম অ্যান্ড ফ্রেজের একটা ক্লাস দেখানো হয়েছে। সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এইটা লিখবেন, সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এইটা লিখবেন। দেখেন, এটা আমরা লিখলাম। এখন কথা হচ্ছে, হয়ে গেছে কাজ। এখন এখানে আমাদের কমা। এখন দেখেন, একটু ওয়েট। আচ্ছা, এখন লক্ষ্য করেন, এই যে কারণ, একটু অপেক্ষা করেন, আমরা জাস্ট একটু কেটে দিই ফোন। আচ্ছা, কেটে গেছে। আচ্ছা, আসেন। এখন বিকন অফ হোপ, এই যে দেখেন, এখন ঘটনা হচ্ছে, আপনারা এই কারণের জন্য কি লিখতে পারেন? আপনারা বলেন, আগে বলেন, আপনারা বলেন, কারণের জন্য আমরা কি লিখতে পারি? বিকজ অফ লিখতে নিষেধ করেছে, এটা দেখতে খুবই বিশ্রী লাগে, মানে মাইন্ড করেন না, এমনি বললাম। হ্যাঁ, দুইভাবে ইউজ করা যেতে পারে। আপনি যদি অ্যাজ দিয়ে করেন তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু আপনি যদি ফর দিয়ে করেন তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। যে কোনো একটা আপনি এখান থেকে ধরে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে যে কোনো একটা ধরে নেবেন। ধরেন আমি কারণের জন্য অ্যাজও ধরতে পারি, ফরও ধরতে পারি, কোনো সমস্যা নাই। এটা ধরলে কম্পাউন্ড সেন্টেন্স, এটা মনে রাখবেন, কারণ পরীক্ষার হলে আপনাকে দেখানো হবে এটা কোন সেন্টেন্স। আপনি প্রেপোজিশন দেখে বুঝবেনই না এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা কম্পাউন্ডস, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আমি দুইটাই দিয়ে রাখলাম, যেটা আপনি ইচ্ছা সেটা আপনি ইউজ করলেন।
এখন ঘটনা হচ্ছে এটি ইংলিশ হচ্ছে ইট। আচ্ছা, এটি মিয়ানমারের সহিংসতা ও নির্যাতন থেকে পালিয়ে আসা প্রায় 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। আশ্রয় দেওয়া ইংলিশ আপনি কি লিখতে পারেন? আশ্রয় ইংলিশ কি? ধরেন দিয়েছে হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এছে থাকলে কি হয় আমাদের দেখাই, ইটের পরে হ্যাজ বসবে। আচ্ছা, আপনার শেল্টার বাদেও আরেকটা শব্দ আছে, যে শব্দটা আমি ইউজ করেছিলাম, সেটা হচ্ছে রিফিউজ। রিফিউজ মানেও আশ্রয় দেওয়া, বুঝতে পেরেছেন? তো এখানে যেহেতু শেল্টার ইউজ করতে পারেন, এখানে শেল্টার ইউজ করতে পারেন আপনারা, হ্যাজ শেল্টার, শেল্টারের বদলে আপনারা রিফিউজ ইউজ করতে পারেন। আরেকজন কি বললেন বলেন, আরেকটা বলেন, বললে বুঝতে পারবো। অনেক ওয়ার্ড আছে, হ্যাজ শেল্টার অথবা রিফিউজ। এখন দেখেন কাকে, এই যে উল্টা দিক থেকে আসেন, দেখেন হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভার্ব, এগুলো ভার্ব। হ্যাঁ, ইডি যুক্ত হবে, হ্যাজ হ্যাভের পরে ইডি যুক্ত হবে, হ্যাজ শেল্টার্ড। আরেকবার, শেল্টার বানানটা ভুল করছি তো এই জন্য বারবার মুছতেছি। অথবা আপনি রিফিউজড, এই দুইটার মধ্যে একটা ইউজ করবেন। না না, বানান নিয়ে সমস্যা না, মানে লেখার সময় একটু উলটপালট হচ্ছে এই আর কি। আচ্ছা, এখন হচ্ছে দেখেন আশ্রয় দিয়েছে কাকে, উল্টা দিক থেকে আসেন। যখনই দেখবেন কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স উল্টা দিক থেকে আসবেন, আর সিধা দিক থেকে আসা তো এতদিন শিখেছেন, এখনও উল্টা দিক থেকে যান, ভালো লাগবে, দেখতে সুন্দর লাগে উল্টা দিক থেকে গেলে। সিধা দিক থেকে দেখানো হয়েছে, সোজা কথা, আপনি আগের ক্লাসে দেখেন, 3টা ক্লাসেই দেখানো হয়েছে। আর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থাকলে পরের সেন্টেন্সটা সবসময় উল্টা দিক থেকে যাবেন। আর রোহিঙ্গাকে, এটা সিধা দিক থেকে গেলে মিলবে না, রোহিঙ্গাকে। তো কাকে? রোহিঙ্গাকে, রিফিউজ রোহিঙ্গা। রোহিঙ্গা আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন, রোহিঙ্গা একটা জাতির নাম লিখবেন, তো জাতির নাম লিখতে গেলে ক্যাপিটাল লেটারে লিখতে হয়, যদিও আমাদের বইগুলো দেয় না, এগুলো পুরো কী যে করে তারা বুঝি না। আচ্ছা দেখেন উল্টা দিক থেকে প্রায় 10 লক্ষ, উল্টা দিক থেকে প্রায় 10 লক্ষ কি হবে, ইংলিশটা কি হবে? অ্যাবাউট, অ্যাবাউটটাও দিয়ে প্রায় বোঝানো হয়। অ্যাবাউট কত? 10 লক্ষ। 10 লক্ষ এটা বাংলা, আর ইংলিশ হচ্ছে 1 মিলিয়ন। এর আগে দেখাইছি ক্লাসে 1 মিলিয়ন। ওইখানে কি সংখ্যা দিয়ে লেখা আছে না, সংখ্যা দিয়ে লেখা আছে, তাই আমি 1 মিলিয়ন লিখলাম, নাম্বার দিয়ে লেখা আছে তাই 1 লিখেছি। আচ্ছা, পালিয়ে আসা, পালিয়ে আসা ইংলিশটা কি হবে আপনারা কেউ বলতে পারবেন? হ্যাঁ, উনি কিন্তু বলেছে, সুন্দর বলেছে। আর কিছু? আচ্ছা, ফ্লি, ফ্লি, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে আপনি একবার আপনি ভার্বের মেন ফর্মটা ইউজ করেছেন, হ্যাজ শেল্টার। এখন আপনি আরেকবার যখন ভার্ব ইউজ করতে যাবেন, তখন অবশ্যই ফ্লির আগে কি ইউজ করবেন বলেন তো, কি ইউজ করবেন? টু ইউজ করবেন, অথবা কি ইউজ করবেন? আরেক বলেন, অথবা কি ইউজ করবেন? আইএনজি করে দেব, কারণ আপনি একবার করে ফেলেছেন। হ্যাঁ, যখন একবার একটা ভার্ব ইউজ করেছেন, আমাদের এই সেন্টেন্সের ভার্ব কোনটা? এই সেন্টেন্সের এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে আশ্রয় দিয়েছে, এটা ভার্ব। একবার যখন ভার্ব লিখে ফেলবেন, তখন আরেকবার ভার্ব আপনি ইউজ করতে পারবেন না, তখন আপনাকে কি করতে হবে? হয় টু দিয়ে ফ্লি লিখতে হবে, অথবা ফ্লিং লিখতে হবে। এইটা মাথায় রাখেন, আমাদের এটারও একটা ক্লাস আছে যেখানে প্রত্যেকটা সেন্টেন্সে 2টা করে ভার্ব আছে, একটা ভার্বকে আমরা টু দিয়ে করব, আর একটা ভার্বকে আমরা, মানে 2টা ভার্ব আছে এরকম করে করবো, টু ফ্লি অথবা ফ্লাইং, আইএনজি যুক্ত করে দেবো দ্বিতীয় নম্বর ভার্বগুলোকে। আচ্ছা আচ্ছা, এখন দেখেন কি থেকে পালিয়ে এসেছে,
আচ্ছা পালিয়ে এসেছে। এখন আপনারা লিখবেন উল্টা দিক থেকে ইংলিশ হচ্ছে ফ্রম। এখন যখন আপনি দেখবেন ও কথাটা লেখা আছে, তার মানে আপনি সহিংসতা নির্যাতন, আগে সহিংসতা লিখবেন তারপরে নির্যাতন লিখবেন। তাহলে সহিংসতা ইংলিশ হচ্ছে ভায়োলেন্স, সহিংসতা ইংলিশ হচ্ছে ভায়োলেন্স। আচ্ছা, আর নির্যাতন ইংলিশ কি হবে আপনারা পারবেন, বলেন নির্যাতন ইংলিশ বলেন। টর্চার, হ্যাঁ, ভায়োলেন্স অ্যান্ড, হ্যাঁ ওটা আপনারটাও হতে পারে টর্চার। আরেকটা শব্দ আছে আপনি দেখবেন নিউজ পেপারগুলোতে ইউজ করা হয়, সেটা হচ্ছে পারসিকিউশন। লিখে দিই, পারসিকিউশন, পারসিকিউশন বানানটা একটু ভুল হয়েছে, আমরা আরেকবার লিখছি PERSEQUETION, পারসিকিউশন। আচ্ছা, ভায়োলেন্স অ্যান্ড পারসিকিউশন মানে টর্চারের বদলে আপনি পারসিকিউশনও লিখতে পারেন, এটাও দেখতে সুন্দর। আচ্ছা, এখন কি বাকি আছে? বাকি আছে এই মায়ানমারের। এখন ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা এটা সি হবে, হ্যাঁ। এখন আপনি কি লিখবেন? মায়ানমারের, মায়ানমারের ইংলিশ কি? মায়ানমার ইংলিশ কি? মায়ানমার, ইন মায়ানমার, মানে এখানে মায়ানমারের হবে না, মায়ানমারে। এখন মায়ানমারের অফ মায়ানমারও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। অফ, হ্যাঁ অফ দা দিলেও সুন্দর লাগবে দেখতে। অফ দ্য মায়ানমার, মায়ানমার যখন লিখবেন তখন অবশ্যই বড় হাতের দিবেন, কারণ এগুলো হচ্ছে প্রপার নাউন। মায়ানমার পৃথিবীতে একটা আছে। প্রপার নাউন সিস্টেম আমি আপনাদেরকে একটু জানাই দিচ্ছি। আপনি প্রপার নাউন যাচাই বাছাই করবেন, এরকম না যে শুরুতে ক্যাপিটাল লেটার থাকলে এগুলো ভণ্ডামি, হ্যাঁ এগুলো ভণ্ডামি না, মানে এগুলো ছিল 20 বছর আগে ছিল, 20 বছর আগের রাইটারদের লেখায় এগুলো ছিল। এখন একটা নতুনভাবে শিখবেন, ওগুলা তো থাকবে, ওগুলো 20 বছর আগেকার রাইটার, ওদেরটা রাখেন। আর নতুন সিস্টেম হচ্ছে এইভাবে শিখে রাখবেন, যা তিনটা জিনিস হচ্ছে আপনাদের প্রপার নাউন। একটা হচ্ছে মানুষের নাম, কোনো ধরেন আমার নাম মারুফ, মারুফ আপনার নাম যেটা সেটা সব প্রপার নাউন, যতগুলা মানুষের নাম আছে সবগুলা প্রপার নাউন। আরেকটা হচ্ছে পৃথিবীতে, ধর্মগ্রন্থের নাম, মানুষের নাম, ধর্মগ্রন্থের নাম। আর দেখবেন পৃথিবীতে যা একটাই আছে, মায়ানমার পৃথিবীতে একটাই আছে, দুইটা নাই, মায়ানমার। এগুলা সব প্রপার নাউন। তো দেখেন দ্য মায়ানমার, অফ দ্য মায়ানমার, তো অফ দ্য মায়ানমার দেন, দেখতে সুন্দর লাগবে। অফ মায়ানমার দিলেও সুন্দর লাগবে, ইন মায়ানমারও দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো এরকম করে আপনারা লিখে ফেলবেন। এখন ঘটনা হচ্ছে এখানে আরও অনেক কিছু আছে, আপনি অনেকভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা যেভাবে নর্মালি লেখা যায় সেভাবে লিখতেছি। এখন এইখানে ক্যানটা হচ্ছে আমাদের মডাল ভার্ব, কি ক্যান বি সিন, এইটা হচ্ছে আমাদের মডাল ভার্ব। আর ক্যান বি থট, এইটা হচ্ছে আমাদের মডাল ভার্ব। ক্যান ইউজ করেছি, হ্যাঁ কি কেন ইউজ করেছি? পারে, পারে থাকলে মডাল ভার্ব ইউজ করা হয়। এরপর আমরা ভালো ভালো মডাল ভার্ব ইউজ করব, কারণ এই আপনাদেরকে আমি একটা জিনিস বলি, আপনি মডাল ভার্ব দিয়ে লিখবেন, সেন্টেন্স দেখতে অসাধারণ লাগবে এক কথায়। আর আপনি যদি নর্মাল ওয়ার্ড দিয়ে লিখেন তাহলে নর্মাল লাগবে। আপনাকে আমি অসাধারণ টেকনিকগুলোই শেখাই দিচ্ছি এবং এগুলো দেখতেও ভালো লাগবে। আসেন এরপরে দেখি, যদিও ইংলিশ কি আমরা সবাই জানি, বলেন একজন বলে ফেলেন। হ্যাঁ, এখানে কি দো লিখবো? সেন্টেন্সের শুরুতে যদি লেখেন অল দো লিখবেন, হ্যাঁ। আর দোটা কোথায় বসে? সেন্টেন্সের মিডিলে, হ্যাঁ। যেহেতু এটা শুরুতে আছে তাই আমরা অল দো, যদিও ইংলিশ হচ্ছে অল দো। বাংলাদেশ সরকার সীমিত সম্পদের কারণে তাদের ফিরিয়ে দিতে পারতো, এটা হচ্ছে কি বলে ভার্ব। আর ফিরিয়ে দেওয়া, ফিরিয়ে দিতে পারতো, এই পুরোটাকে এখন আমরা ভার্ব ধরবো। এই ভার্বটার ইংলিশটা কি হবে? পারতো ইংলিশটা কি দেখে আসলাম? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন,
পার্থ ইংলিশগুলো আমরা একটু অন্যভাবে দিব। আমরা যেভাবে দিব সেটা হচ্ছে যে হ্যাঁ 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 দেখেন, ত থাকলে তো ত ল ম এগুলা থাকলে তো ভার্বের 2 নাম্বার ফর্ম হয়, তো ক্যানের 2 নাম্বার ফর্ম হচ্ছে কুড। বাট আপনি একটু একটু স্টাইল করে লিখবেন যে পার্থ ইংলিশটা আমরা কিভাবে লিখব। পার্থ ইংলিশটা আমরা লিখব কুড হ্যাভ। কি লিখব? কুড হ্যাভ। না, এটা আপনি কুড লিখলেও হবে, কোনো সমস্যা নাই। পার্থ ইংলিশ আপনি কুড লিখলেও হবে, কিন্তু আমি এখানে লিখব কুড হ্যাভ। এটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এখন আপনি কুড লিখতে পারেন, আমি দুইটাই লিখি, আপনি এখানে কুড লিখতে পারেন। আচ্ছা, এখানে কুড বানান ভুল হইছে, আমি আবার কুড বানানটা লিখি, কুড হ্যাভ। এই যে দেখেন আমরা কুডটা লিখলাম, তো এখন এখানে আমি কি লিখব? সেন্ড। এই যে সেন্ড মানে ফিরিয়ে দেওয়া, কুডের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। আপনি এটাও লিখতে পারবেন, কিন্তু আমি একটু আপনাকে ডিজাইন করায় দেখাচ্ছি যে আপনি যেটা লিখবেন সেটা এইভাবে লিখবেন, কারণ অনেক খাতা যারা দেখাবে তারা এইভাবে লিখবে। ইভেন আপনি পড়তে লেগে দেখবেন কুড হ্যাভই লেখা আছে, কোথাও কুড লেখা নাই। তো কুড হ্যাভ, কুড হ্যাভ সেন্ট। হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, তাই আমরা সেন্ট লিখলাম, সেন্ড লিখবো না। সেন্ড হচ্ছে 1 নাম্বার ফর্ম, আর সেন্ট হচ্ছে 3 নাম্বার ফর্ম। তো সেন্ট লিখলাম, ভার্বের 3 নাম্বার ফর্মটা আমরা লিখলাম, ভার্ব 3। হ্যাঁ, ফিরিয়ে দিতে পারতো। হ্যাঁ, আপনি এই দিক থেকেও যেতে পারেন। আচ্ছা, ও আচ্ছা, সাবজেক্টই তো বসায়নি, দূর। আপনারা সাবজেক্ট বসাবেন না? আচ্ছা, এটা আমারই ভুল। আচ্ছা, বাংলাদেশ, বাংলাদেশ সরকার, সরি, বাংলাদেশ সরকার, বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ সরকার। এই যে এটা লিখতে হবে তো আগে, বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট অফ বাংলাদেশ। হ্যাঁ, দুইভাবে লিখবেন, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট। আপনি গভর্নমেন্ট অফ বাংলাদেশ লিখবেন, এটা দেখতে সুন্দর লাগে। আচ্ছা, তারপরে কি বলছে? কুড হ্যাভ, তারপরে কুড হ্যাভ। হ্যাঁ, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এটা দেখতে সুন্দর লাগে। অলদো দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ এটা দেখতে সুন্দর লাগে, যেহেতু এইভাবে আছে তো বাংলাদেশ সরকার, তাই আমি এইভাবে লিখে দিয়েছি। কুড হ্যাভ সেন্ট, সেন্ট লিখেছি। আচ্ছা, সেন্ট, উল্টা দিক থেকে যান, দেখেন সুন্দর লাগবে। দেখেন, আপনি অবজেক্ট খুঁজে পেয়ে গেছেন উল্টা দিক থেকে, তাদের, দেম। এখন এই দেয়ার লিখবেন না কিন্তু, হ্যাঁ, তাদের ইংলিশ কিন্তু দেয়ারও হয়, তাদের ইংলিশ দেমও হয়। আপনি যেহেতু ভার্ব লিখেছেন, ভার্বের পর সবসময় চিন্তা করবেন অবজেক্টিভ ফর্মটা লিখতে। এই যেটা ভার্ব, ভার্বের পরে অবজেক্টিভ ফর্মটা বসেছে, ব্যাস, তাদের। এরপর দেখেন কারণে, কারণে ইংলিশ কি হবে? বিকজ দিতে পারেন, কজ দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন, বাট আপনি এখানে ডিউ টুটা ইউজ করবেন। ও হ্যাঁ, হ্যাভ সেন্ট দেম, দেম ব্যাক দেন। হ্যাঁ, সেন্ড ব্যাকও দিতে পারেন, মানে সেন্ড দিলেন তো মানে দিতে, দেওয়া ইংলিশ দিতে, সেন্ড তারপরে কি ফিরিয়ে দিতে, এটা সেন্ড ব্যাকও দিতে পারেন। হ্যাঁ, সেন্ড রিটার্ন, রিটার্নটা সুন্দর হয়। হ্যাঁ, ফিরিয়ে দেওয়া আপনি, হ্যাঁ রিটার্ন, ও আচ্ছা আচ্ছা, দুইটাই ভার্ব হয়ে যাচ্ছে না, সেন্ড ব্যাক দেন। রিটার্নও সেম জিনিস, হ্যাঁ সেন্ড মানে ফিরিয়ে দেওয়া ইংলিশ পুরাটাই রিটার্ন, এখানে সেন্ড না দিয়ে আপনি রিটার্ন দিলে হয়তো, আমি রিটার্নটা এখানে অবলিক হিসেবে লিখে দিই। হ্যাঁ, সেন্ড, হ্যাভ রিটার্ন, সেন্ড অথবা রিটার্ন, এই দুইটার মধ্যে একটা ইউজ করবেন। আর তারপরে কি ফিরিয়ে দেওয়া, ব্যাক, না ব্যাক, ব্যাক, ব্যাক আসবে না, ব্যাক এটার সাথে যাবে। হ্যাঁ,
মানে ভালো লাগবে ওইটা, আপনি যেটা বলছেন ওইটাও কিন্তু সুন্দর, সেন্ড দেম ব্যাক এটাও সুন্দর লাগবে। আমি যেহেতু সিরিয়ালে যাচ্ছি তো এই জন্য বলছি। না এটা শুধু সেন্টের জন্য দিয়েছি যে ব্যাকটা সেন্ড ব্যাক। হ্যাঁ রিটার্নের সাথে দেওয়া যাবে না। তাহলে একটা কাজ করি, থামেন, আমরা একটা কাজ করি, এখানে সেন্ড ব্যাক দিলাম আর এখানে রিটার্ন দিলাম, তাহলেই তো হয়ে গেছে। মানে যে কোনো একটা ইউজ করলেন, সেন্ড ব্যাক অথবা রিটার্ন। আচ্ছা হয়ে গেছে, আর সমস্যা নাই। এবার তাদের দেম, আপনি এখন উনি যেটা বলছে যে দেমের পরে ব্যাক দিব, দেমের পরে ব্যাক দিলে সুন্দর লাগে আরও দেখতে। ধরেন সেন্ড ব্যাক, সেন্ড দেম ব্যাক, এটা দিলেও আরও সুন্দর লাগে। আমরা দেখলাম সেন্ড ব্যাক দেম, দেম অথবা রিটার্ন দেম, যেটাই লিখি। আচ্ছা কারণে, কারণে ইংলিশটা হচ্ছে ডিউ টু লিখব, কারণে ইংলিশ হচ্ছে ডিউ টু। আপনি বিকজ লিখতে পারেন, কোনো সমস্যা নাই, লিখতে পারেন। হ্যাঁ ওয়িং টুও লিখতে পারেন, ওইটাও লিখতে পারেন। একই অর্থ ওই। হ্যাঁ হ্যাঁ বিকজ অফও দেওয়া যায়, আমি বিকজ অফ দিই না সচরাচর, আমার একটু কেমন যেন লাগে, মানে আগে দিতাম একটা সময় দিতাম, এখন আর ভালো লাগে না ওগুলো দিতে। তো ডিউ টু অথবা ওয়িং, ওয়িং টু এটা দিতে পারেন। আর কি সীমিত সম্পদের, এখন আপনি এই সীমিত সম্পদের ইংলিশটা দেখেন, এটা র পিছনে আছে তাই র পিছনেই থাকবে, আর এটা এখানে। আর ঘটনা হচ্ছে রটাকে সামনে নিয়ে এসেও দিতে পারেন, কিন্তু রটা যদি সামনে থাকে তখন আমরা পিছনে নিয়ে যাব, কিন্তু রটা যেহেতু পিছনে যেহেতু আর কিছু করবেন না, যেটা যেখানে আছে সেটা সেখানে রাখেন। সীমিত ইংলিশ হচ্ছে লিমিটেড দিলেন, আর সম্পদ ইংলিশ আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সময় সম্পদ ইংলিশ হিসাবে রিসোর্স ইউজ করব, রিসোর্স, রিসোর্সেস, অনেকগুলা রিসোর্স। ঠিক আছে, অনেকগুলা রিসোর্সেস এইভাবে ইউজ করব। এখন দেখেন তবে, এই তবে ইংলিশগুলো আর আসে না কেন? আপনি যদিও এই কথাটা লিখেছেন, যদিও ওই কথাটা না থাকতো তাহলে তবের বদলে আমি বাট ইউজ করতাম। কি ইউজ করতাম? বাট ইউজ করতাম। এখানে যেহেতু যদিও অলদো লিখে ফেলেছেন, অলদো লিখে ফেলেছেন, তো অলদো লিখলে আবার বাট ইউজ করা যাবে না, কারণ কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করা যাবে না, বাট হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যদিও লিখেছেন এই জন্য এই তবেটা এখন কেটে গেছে, এই তবের জন্য আপনি বাট লিখতে পারবেন না। এটি ইট কি বলেছে দেখেন, এটি মানবিক বিবেচনায় তার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে, নিয়েছে এছে, এছে থাকলে ইট হ্যাজ ডিসাইডেড, সিদ্ধান্ত ইংলিশ হচ্ছে ডিসাইডেড, হ্যাজ লিখলাম এই জন্য ভার্বের 3 নাম্বার ফর্ম। আচ্ছা সিদ্ধান্ত নিয়েছে গ্রহণ করার, টু অ্যাকসেপ্ট, টু অ্যাকসেপ্ট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন আপনি শুধু অ্যাকসেপ্ট লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ডিসাইডেডের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে, ডিসাইডেড টু, ডিসাইডেড টু অ্যাকসেপ্ট, বোঝা গেছে? এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা এই জন্য এখানে বসানো হয়েছে। হ্যাঁ তো কি বলছে? ডিসাইডেড টু অ্যাকসেপ্ট, এই দিয়ে তাদের বিবেচনায়, মানবিক বিবেচনায়, তাদের মানবিক বিবেচনায়। এখন দেখেন তাদের ইংলিশটা আপনি কিভাবে লিখবেন, তাদের ইংলিশটা আপনি লিখবেন, এই তাদের ইংলিশটা হচ্ছে আপনার দেয়ার ইউজ হবে, কারণ এখানে অ্যাকসেপ্ট কিন্তু ভার্ব না। এই অ্যাকসেপ্টটা কি বলেন তো? এই অ্যাকসেপ্টটা কি? এটা ভার্ব না, এই অ্যাকসেপ্টটা কি? ভার্ব তো এটা, নাউন। কেন? প্রিপোজিশনের পরে যেটাই বসবে সেটাই কি? নাউন। তাহলে নাউন বসেছে, এই জন্য আপনি এখানে দেম না বসাই কি বসাবো আমরা? দেয়ার বসাবো, দেয়ার। আচ্ছা একটু থামেন, আচ্ছা এখন দেখেন এই তাদেরটা কখন দেম বসাবো কখন দেয়ার বসাবো এটা কি ক্লিয়ার করতে পেরেছেন? মানে আমার কথায়। আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আপনাদের পিন পয়েন্ট এরর আসে, দেখেছেন কি?
পিন পয়েন্ট এররে, মানে পিন পয়েন্ট এরর তো বোঝেন, মানে ওই যে একটা শব্দ দেওয়া, একটা লাইন দেওয়া থাকবে, সেই লাইনের নিচে আন্ডারলাইন করা থাকবে, কোন আন্ডারলাইনটা ভুল এটা আপনাকে বলতে হবে। তো ম্যাক্সিমাম পিন পয়েন্ট এরর কিন্তু আপনি দেখবেন এই দেম আর দেয়ারের ভুলে ব্যাপক ভুল করে আছে। সো বড় সেন্টেন্স হইলে আপনারা তো পড়তে পারেন না ওইভাবে। মনে করেন ধরেন এখানে আমি দেয়ার বসাইছি, এই যে এইখানে আমি কি বসাইছি দেয়ার, আর এখানে কি বসাইছি দেম। এখন লক্ষ্য করেন এখানে দেম আর এখানে দেয়ার বসাইছি, এখন এখানে দেয়ার বসানো আছে, এখানে দেম বসানো আছে, সেন্টেন্স দেখবেন মিলে গেছে, আপনি ধরতে পারেননি। কিন্তু এখন থেকে ধরার স্টাইলটা কি হবে, দেম কার পরে বসে, ভার্বের পরে বসে, আর দেয়ার কার পরে বসে, ভার্ব বাদে অন্য সকল কিছুর পরে বসে, এইটা মনে রাখেন। তাহলে এই কাজ শেষ। তাহলে দেম আর দেয়ারটাকে আপনি পিন পয়েন্ট এরর হিসেবে ধরতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানবিক বিবেচনায়, মানবিক মানে হচ্ছে এখানে আমরা হিউম্যানিটেরিয়ান ইউজ করব, হিউম্যানিটেরিয়ান ইউজ করলাম। আর বিবেচনায় ইংলিশ হচ্ছে মানবিক বিবেচনা, বিবেচনা ইংলিশটা কি হবে, কনসিডার। হ্যাঁ, মানবিক বিবেচনায় হিউম্যানিটেরিয়ান কনসিডার, কনসিডার দেন, কনসিডারটা খুবই সুন্দর লাগে। অ্যাকসেপ্ট দেয়ার, ফর দিবেন না, না মানে তাদের বিবেচনায়, দেয়ার হিউম্যানিটেরিয়ান বিবেচনায় ইংলিশ এখানে আসলে কনসেপ্ট হতে পারে। আপনি কি জানি একটা বললেন, কনসিডার, না 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 দেয়ার ফর হবে না, দেয়ার ফর হিউম্যানিটিজ এটা না, দেয়ার কনসিডার, মানে এখানে কি বলছে দেখেন, তাদের মানবিক বিবেচনা, তাদের, আর এই যে মানবিক হিউম্যানিটেরিয়ান ফর নাই তো, তাদের জন্য মানবিক বিবেচনা বোঝাবে না, দেখেন ফর বসলে আপনাকে জন্যটা আনতে হবে। এই জন্য আমি বললাম দেয়ার হিউম্যানিটেরিয়ান কনসিডার। হ্যাঁ, কনসিডারেশন নাউন করে দিতে হবে, নাউন করে দিতে হবে, কারণ ওইটা যেহেতু অ্যাডজেক্টিভ এরপরে নাউন করে দিতে হবে। দেয়ার কনসিডারেশন এটা বসাতে পারেন, আরও বসানো যায়, ধরেন রিজনস বসানো যায়, রিজন এটাও বসানো যায়। তো যাই হোক, এটা না বসানোই ভালো, এটা খুবই নর্মাল হচ্ছে, কনসিডারেশন এটা খুবই দারুণ হচ্ছে, এইটা বসাবেন। হ্যাঁ, কেন বসালাম দেখেন, এটা অ্যাডজেক্টিভ, হিউম্যানিটেরিয়ান এটা অ্যাডজেক্টিভ করা হয়েছে, এই জন্য এটাকে নাউন করা হয়েছে, এতটুকু। হ্যাঁ, দেয়ার কনসিডারেশন। দেখেন, অলদো বাংলাদেশ গভর্নমেন্ট কুড হ্যাভ সেন্ড ব্যাক অথবা রিটার্ন ব্যাক দরকার নাই, রিটার্ন দেম ডিউ টু অথবা ওয়িং টু লিমিটেড রিসোর্স, মানে হচ্ছে সীমিত সম্পদের কারণে, ইট হ্যাজ ডিসাইডেড টু এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে অথবা অ্যাকসেপ্ট গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেয়ার হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন তাদের বিবেচনায়, ব্যাস ঠিক আছে, এটা কনসিডারেশন করা হয়েছে তাদের বিবেচনায়, এতটুকু। দেখেন এগুলো খুবই দারুণ করে হবে, এবং আপনাকে এইখানে অনেকগুলো ওয়ার্ড ইউজ করে করে যেতে পারবেন। এখানে আমরা কুড হ্যাভটা ইউজ করেছি, এখানে যেটা মূল থিমস সেটা হচ্ছে এইটা, কুড হ্যাভ, এটা ইউজ করবেন, দেখতে সুন্দর লাগবে। জাস্ট আমি ওটা বলছি, আপনারা করতে পারতেন, কুড ইউজ করতে পারতেন, বাট ওটা দেখতে সুন্দর লাগবে না। আসেন নেক্সটে আসি। হ্যাঁ, এটা ষষ্ঠ ক্লাস চলছে। হ্যাঁ, আচ্ছা, ওই দুইটার মধ্যে একটা করতে পারলে হইলো। আমি আপাতত আপনাদেরকে বলি, প্রথম 4টা ক্লাস একদম বেসিক ক্লাস, ওই বেসিক ক্লাসগুলো আপনারা করবেন শুধুমাত্র এই কারণে যে আপনার কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে পাচ্ছেন নাকি কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে পাচ্ছেন, এটা দেখার জন্য। অবভিয়াসলি আমি ওগুলো দিয়ে দিব, আমি আজকের মধ্যে চেষ্টা করবো একটা দিতে, আর কালকে একটা দিতে, দুইটা দিয়ে দিব। তো ওগুলো আমি দিয়ে দিচ্ছি, ওগুলো আমার রেডি করতে একটু দেরি হয়েছে, মানে একা একা রেডি করতেছি তো একটু। হ্যাঁ, কালকেও আরেকটা ক্লাস নেব, এগুলোর আপনাকে আজকে এগুলো পেয়ে যাবেন, সমস্যা নাই, আজকেরগুলো আজকেই পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই হোমওয়ার্ক তো ধরেন আমরা সাথে সাথেই দিয়ে দিই, কিন্তু ঘটনা হচ্ছে একটু ঝামেলার কারণে একটা হোমওয়ার্ক বেঁধে যায়, পরপর আর একটা হোমওয়ার্ক বেঁধে গেছে, এই সমস্যাটা হয়েছে। তো সমস্যা নাই, এই দুইটা হোমওয়ার্ক টুক করে বেঁধে গেছে, এই দুইটা হোমওয়ার্কের সাথে আজকেরটা আপনারা পেয়ে যাবেন, এটা সমস্যা নেই, আজকেরটা এই যে একটু পরেই পেয়ে যাবেন।
ক্লাস শেষ পরপরই পেয়ে যাবেন। আর আর একটা যেটা 4 নাম্বার ক্লাস ওইটাও দেবো, কিন্তু এখন থেকে মনে রাখবেন, এখন থেকে যেগুলো আছে সেগুলো সবগুলোর হোমওয়ার্ক পারফেক্টলি দেওয়ার চেষ্টা করেন। এতে আপনারা যখন হোমওয়ার্ক দিবেন আমার কাছে একটা উৎসাহ ফিল হয়। আপনারা যখন 4-5 জন হোমওয়ার্ক দিচ্ছেন, বাকিরা হোমওয়ার্ক দিচ্ছেন না, তখন উৎসাহ ফিলটা কমে আসে। এই জন্য আমি বলছি আপনারা যখন হোমওয়ার্কসটা দিবেন তখন এই জিনিসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে, আপনি হোমওয়ার্ক দেন, পরের ক্লাস আমার একটা উৎসাহ থাকবে যে আমার দিতে হবে, আপনি হোমওয়ার্ক দিয়ে দিবেন, এরকম আর কি। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? এটা মনে হয় শেষ। হ্যাঁ, দিস টাইম মিটিং হ্যাজ এন্ডেড। হুম, এটা আর কয়েকটা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এখন আসেন, রোহিঙ্গারা এখানে অস্থায়ী আশ্রয় পেতে পারে, ইংলিশটা আপনারা পেতে পারে, ইংলিশ আপনারা বলবেন, হ্যাঁ। আচ্ছা, কিন্তু তাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। পেতে পারে ইংলিশটা আপনারা বলবেন। প্রথমত যারা আসবেন, জুমে জয়েন করতেছে সবাই, পেতে পারে ইংলিশটা সবাই বলবে, সমস্যা নাই। আছেন? আচ্ছা, পেতে পারে ইংলিশটা কি হবে? পারে ইংলিশ আমরা ক্যান পড়েছি, বলেন। আচ্ছা, রোহিঙ্গারা এখানে অস্থায়ী আশ্রয় পেতে পারে, রোহিঙ্গারা সাবজেক্ট, তো আমি এখানে রোহিঙ্গা লিখলাম। পেতে পারে ইংলিশটা আপনারা বলেন। রোহিঙ্গা পেতে পারে ইংলিশটা কি হবে বলেন? দেখায় আসেছি, হ্যাভ গেট, ক্যান গেট, দারুণ। এগুলা এগুলো আপনাদেরগুলো খুবই সুন্দর, সমস্যা নাই, এটা হবে, নেন। আচ্ছা, যেহেতু হ্যাঁ ওইভাবে আপনারা পারে ইংলিশটা কি ক্যান পড়েছি, আর গেট বলে দিলেই হবে, ক্যান গেট, না পাওয়া, ক্যান গেট। আচ্ছা, ক্যান গেট, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে পেতে পারে ইংলিশ, আরেকটা আছে, সেটা হচ্ছে মে ফাইন্ড। মে ফাইন্ড, MAY, মে ফাইন্ড, এরকম। বুঝতে পেরেছেন? মানে আপনি ইউজ করেন, আপনার যেহেতু আমাদের মডাল ভার্ব ইউজ করছি, এটা দিলেও হবে, এটা দিলেও হবে, পেতে পারা ইংলিশ, হ্যাঁ। এখন এটা বলতে খুঁজে পাওয়া ইংলিশ, হ্যাঁ, না এটা মে ফাইন্ড মানেও পেতে পারে ইংলিশ, খুঁজে পাওয়াও বোঝায়, পেতে পারাও বোঝায়। দেন এখন পেতে পারা কি বোঝাচ্ছে, এখন উল্টা দিক থেকে আসবো। আচ্ছা, অস্থায়ী আশ্রয় ইংলিশটা কী হবে? উল্টা দিক থেকে আসুন, উল্টা দিক থেকে বেশি সুন্দর লাগে। অস্থায়ী আশ্রয় কি হবে? হ্যাঁ, টেম্পোরারি। আর শেল্টার, শেল্টার বাদে আমরা কি ইউজ করবো, আরেকটা কি ইউজ করবো বলেন তো, মনে আছে নাকি? আচ্ছা ধরেন, আচ্ছা টেম্পোরারি আমরা ইউজ করলাম, টেম্পোরারি ইউজ করি, হ্যাঁ এটা ইউজ করি, অস্থায়ী যেহেতু টেম্পোরারি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ টেম্পোরারি, এই যে বানানটা ভুল হয়েছে, হ্যাঁ হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। টেম্পোরারি শেল্টার, শেল্টার দিলাম, নেন আপনাদের মতোই দিলাম, কিন্তু আরও একটা ইউজ করছিলাম কিছুক্ষণ আগে, সেটা বলেন। রিফিউজ। তো এখানে এখন আপনারা যেহেতু এখানে টেম্পোরারি, এটা হচ্ছে আমাদের টেম্পোরারি শেল্টার, এটা এখন মানে নাউন, তাই আমরা রিফিউজ ইউজ করতে পারবো, রিফিউজ ইউজ করতে পারবো, এই যে রিফিউজ। টেম্পোরারি শেল্টার ইউজ করবেন অথবা রিফিউজ। আমরা দেখেছি রিফিউজ, যেহেতু এটা রোহিঙ্গা নিয়ে কথা বলছে, তো রিফিউজটা দেওয়াটা বেশি সুন্দর হয়, তবে শেল্টার দিলে ভুল হয় এমনটা না, মানে আমি বলছি আপনি ওইটার সাথে এটা একটু মিলাই করার চেষ্টা করবেন, না করলেও সমস্যা নাই, মিলাই করলে আপনাদের দেখতে সুন্দর লাগে। আচ্ছা, কিন্তু তাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। আচ্ছা, বাট, এই যে কিন্তু হচ্ছে এখানে বাট ইউজ করবেন, কারণ সেন্টেন্সের মাঝে থাকলে আমরা বাট ইউজ করব। বাট এখন এখানে হচ্ছে সাবজেক্ট ধরতে হবে, এখানে যে সাবজেক্ট আপনি পাবেন না, তাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ।
আচ্ছা, তাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ, বাট দেয়ার লং, ওইটাই সাবজেক্ট ধরে নিতে হবে। লং টার্ম, লং টার্ম মানে এর আগেও শিখেছি, লং টার্ম মানে দীর্ঘমেয়াদী, লং টার্ম ফিউচার, ভবিষ্যৎ, ফিউচার। এখনো ইংলিশটা কি হবে, মানে এইখানে যে মাঝে আমরা প্রবেশ করাবো, এখনো ইংলিশটা কি হবে? বুঝি নাই। হ্যাঁ, স্টিল, এই স্টিল আসলে এখানে মানে ওটা হচ্ছে থাকা বোঝায়, বুঝছেন? আবার বলেন, বুঝি নাই। হ্যাঁ, টিলাই ডাবলেন মানে পর্যন্ত, পর্যন্ত না, আগে একটা বলছিলেন, এটা বলেন আগে, আগে যেটা বলছিলেন। না, ওইটা ইউজ করছিলাম আরেকটার জন্য, পর্যন্ত, থাকা পর্যন্ত ছিল, এখানে পর্যন্ত লেখা ছিল, ওইটার জন্য ইউজ করছি। আচ্ছা আচ্ছা, ইয়েট যদি আপনি ইউজ করেন তাহলে সেন্টেন্সের একদম শেষে যাই ইউজ করতে হবে, আমরা শেষেও ইউজ করে দেখাই। ধরেন হচ্ছে এখনও বলেছে তো, আচ্ছা এখানে একটা জিনিস সে এই যে হেয়ার, এই যে এইখানে ইংলিশটা আমরা লিখে নিই, এটা প্রথম সেন্টেন্সে লিখতে হবে, শেল্টার হেয়ার, এই যে এখানে। আচ্ছা যাই হোক, এটা বাদ দিলেও সমস্যা নাই, এটা লিখে নেই। আচ্ছা, আপনি যখন দেখবেন যে এখনও এই ইংলিশগুলো মনে থাকতেছে না, আপনি যখন দেখবেন এখনও এই ইংলিশগুলো মনে থাকতেছে না, তখন আপনি সবসময় ইউজ করার চেষ্টা করবেন সেন্টেন্সের শেষে ফার্দার অথবা ইয়েট। এখন ইয়েট আনবো, কারণ ইয়েট আমরা শিখে ফেলেছি, এখন আমরা ইয়েট আনবো, ফিউচার, তারপরে কি, ইনশিওর। ইনশিওর, অনিশ্চিত। আচ্ছা, আনসার্টেন, এটা যেহেতু অনিশ্চিত বলেছে, নিশ্চিত না, তো আনসার্টেন দেন, আনসার্টেন দেন। আনসার্টেন, এটা আমি ভাবছি নিশ্চিত, এটা হচ্ছে অনিশ্চিত, অনিশ্চিত ইংলিশ হচ্ছে ফিউচার, আনসার্টেন। এখানে আপনি ফার্দার ইউজ করবেন অথবা ইয়েট ইউজ করবেন, যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করবেন। ফার্দার ইউজ করলেও এখনও হবে, অথবা আপনি আরেকটা কি ইউজ করলাম আমরা, আচ্ছা ইয়েট ইউজ করতে পারেন, কিন্তু এগুলো সেন্টেন্সের শেষে ইউজ করবেন, এসে সেন্টেন্সের, হ্যাঁ, না ওই, হ্যাঁ হ্যাঁ, স্টিল আনসার্টেন, স্টিল টিল, এই দুইটার মানে হচ্ছে এখনো না, পর্যন্ত বোঝায়। দুইটাই মানে হচ্ছে, স্টিল মানে থাকা বোঝাবে, ধরেন আপনি স্টিল এখনো এখানে একটা জিনিস আছে বোঝাচ্ছে, আর এখানে কি বোঝাচ্ছে, ধরেন এখনো অনিশ্চিত, এরকম বোঝালে স্টিল টিল এগুলো ইউজ করতে পারবো না আমরা, বুঝতে পেরেছেন কি? স্টিল টিল ইউজ করতে পারবো না। হ্যাঁ, এটা আক্ষরিক না, ভাবার্থ অর্থ আপনি স্টিল ইউজ করতে পারেন। ধরেন এখানে বললেন যে ফিউচার স্টিল আনসার্টেন, হ্যাঁ ওইটা ভাবার্থ অর্থে ইউজ করা যেতে পারে, স্টিল আমরা ভাবার্থ অর্থে ইউজ করলাম এইটাই। কিন্তু আপনি যখন এরকম দেখবেন এগুলো মানে বুঝতেছেন না, তখন ইয়েট অথবা ফাদার ইউজ করবেন, ব্যাস এইগুলোই, আর কিচ্ছু না। হ্যাঁ, আপনি করতে পারেন, করলে যে ভুল হবে এমনটা না, স্টিল ইউজ করেন, কিন্তু পর্যন্তটাই বেশি বোঝায়, এখনও বোঝায়, কিন্তু এখনও থাকা বোঝায়। নেন আছে এখানে, আমরা এখনও থাকা বোঝায়, আর হেয়ারটা এখানে দিয়ে দিবেন, হেয়ার, এটা আমাদের মিস্টেক হয়েছিল, মানে এতটুকু আমরা দিইনি, এখানে হেয়ার না দিলেও সেন্টেন্স কারেক্ট হচ্ছে। হুম হুম, কোন জায়গায়? ও হ্যাঁ, প্লুরাল, প্লুরাল, এখানে আছে, এখানে প্লুরাল, রোহিঙ্গাস, এখানে প্লুরাল করতে হবে, রোহিঙ্গা বললে একজন রোহিঙ্গা বোঝায়, আর অনেকজন রোহিঙ্গা তো এই জন্য। আচ্ছা, আরেকভাবে করতে পারবেন আপনারা, এইভাবে দি রোহিঙ্গা লিখবেন, হ্যাঁ। আচ্ছা, তখন হ্যাঁ, দি রোহিঙ্গা লিখবেন, হ্যাঁ, বড় এক্সাম্পলই হবে, দি রোহিঙ্গা।
যদি আপনি রোহিঙ্গা লিখতে চান তাহলে দি রোহিঙ্গা লিখবেন। দি রোহিঙ্গা মানে রোহিঙ্গারা, অথবা যদি একটা মানে রোহিঙ্গারা যদি আপনি দি না লিখেন তাহলে এখানে এস দিতে হবে, এতটুকুই। এখানে দি লিখলে বেটার হইতো, দি লিখিনি। রোহিঙ্গাস, রোহিঙ্গাস ক্যান গেট অথবা মে ফাইন্ড টেম্পোরারি শেল্টার্স রিফিউজ বাট দেয়ার লং টার্ম ফিউচার আনসার্টেন ফাদার, অথবা ইয়েট। ইয়েট এটা নেগেটিভ সেন্টেন্স না, ইয়েটের অনেকগুলা রুলস আছে। এইখানে একটা রুলস আছে, নেগেটিভ সেন্টেন্স একটা রুলস আছে, প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্সের একটা রুলস আছে, সবগুলা রুলস আছে ইয়েটে। সো ইয়েট সবসময় নেগেটিভ হবে না। আচ্ছা, তো এখানে স্টিল দিতে পারেন। হ্যাঁ, যখন না, দেয়ার লং টার্ম ইজ আনসার্টেন। ও আচ্ছা, এই সেন্টেন্স কি তাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ এখনো অনিশ্চিত হয়ে আছে, এরকম বোঝালে ইজ আনসার্টেন দিতে হবে। হ্যাঁ, এখানে ইজ দেন। হ্যাঁ, মানে যে সেন্টেন্সের আসলে আমরা ভার্ব খুঁজে পাবো না সেই সেন্টেন্সের আসলে এইভাবে দিতে হবে, ইজ আনসার্টেন। কিন্তু ইজ দিলে আনসার্টেনের সাথে ইডি যুক্ত করবেন। আনসার্টেন্ড, হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে ইজগুলো আমাদের মিসিং হচ্ছে, আসলে এখানে আমরা ভার্বই বসাইনি, একটা সেন্টেন্সে যে ভার্ব থাকা দরকার সে ভার্বটা মিস্টেক হয়েছে। আচ্ছা, ওইখানে আমরা ভার্বটা বসালাম, অ্যান্ড দেন ফাদার অথবা ইয়েট, আর স্টিল বসাবো, স্টিলও বসাতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন হচ্ছে আর কিছু বাকি আছে, দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, ব্যাস, আর কিছু লাগবে না আপনাদের। আচ্ছা, পেতে পারে। আচ্ছা, এটা এখানে আমি একটু আলোচনা করি। দেখেন, রোহিঙ্গারা অনেকজন রোহিঙ্গা, তো এজন্য এস বসাবো। আর যখন আপনি কোনো একটা প্রপার নাউনের পূর্বে একটা আর্টিকেল বসাবেন, দি আর্টিকেল বসাবেন, বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, বা আপনার হচ্ছে কি বলো ওই আরেকটা হচ্ছে মেটারিয়াল নাউনের পূর্বে, এগুলোর পূর্বে বা অ্যাডজেক্টিভের পূর্বে যখনই আপনি একটা আর্টিকেল বসাবেন তখন ওই জাতিটাকে, পুরো জাতিটাকে বোঝাবে। এর আগের দিনের ক্লাসে ছিল যে আপনি যদি কোনো একটা নাম ধরেন, আপনার আমার নাম কি, যে মারুফ, আচ্ছা দি মারুফ, এরকম বোঝাচ্ছে যখন, তখন মারুফ নামে সকলকে বোঝানো হচ্ছে। এখন এটা না, মানে আমি বলছি যে যে কোনো প্রপার নাউনের আগে যখন আপনি একটা দি আর্টিকেল বসাবেন তখন যে কোনো না, যেগুলো হচ্ছে যেগুলো নাউনের পূর্বে আর্টিকেল বসে না এমন নাউনের পূর্বে যদি আপনি দি আর্টিকেল বসান তাহলে সেগুলো হচ্ছে জাতি বোঝাবে। যেমন রোহিঙ্গা একটা মানে ইয়া বোঝাচ্ছে, এটাকে আমি দি দিয়ে জাতি বোঝাই দিচ্ছি, এটা বুঝতে পেরেছেন? সো এটাও হবে, যে আপনি এস দিতে বললেন না, এসও হবে। আর রোহিঙ্গা একটা জাতি, রোহিঙ্গা জাতি না, একটা জাতি, ওই রোহিঙ্গা লিখলেই জাতিরাই হয়ে যায়, পুরো জাতি। তবে দি লিখবেন, দি লিখলে এখানে ভুল হবে না, দি লিখলে মানে কারেক্ট হবে, এতটুকু। আসেন, অনেকেই মনে করেন আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনও সংকট সমাধানে আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত। তো এখন অনেকেই মনে করেন, এতটুকু আগে লিখে নেবেন। এখন অনেকেই এর ইংলিশটা এখানে কি লিখবেন, অনেকেই এর ইংলিশটা কি লিখবেন বলেন তো? ম্যানি অফ দেম, গুড, এটা আমিও বলতে চাচ্ছিলাম। আচ্ছা, অনেকেই আমরা লিখি যে ম্যানি পিপল, হ্যাঁ, কিন্তু ম্যানি অফ দেম, তাদের মধ্যে অনেকজন, এইটা কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করছে, তাদের মধ্যে অনেকজন, এটা বোঝায়। তো ম্যানি পিপল আপনারা বসাতে পারেন। হ্যাঁ, এ লট অফ পিপলও বসানো যেতে পারে, অথবা সেভারেল পিপল, সেভারেল অনেকেই বলেছে, তাহলে সেভারেল বসাতে পারেন, তাহলে ম্যানি পিপল। আচ্ছা, মনে করেন, এতটুকু কিন্তু একটা মানে সেন্টেন্স। তো মনে করেন, তো মনে করেন, এখন দেখেন ম্যানি পিপল বিলিভ। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এই কমাটার জন্য আপনাকে একটা দ্যাট বসাতে হবে, কারণ দেখেন এখানে আসলে সেন্টেন্সটা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকট সমাধানে আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত। এখন অনেক মানুষ মনে করেন, এরপর আপনি কমা দিয়ে দিবেন না, হ্যাঁ, এরপরে দ্যাট বসাবেন। বলতে পারেন যে এইটা কি করলেন, আসলে হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলাতে দ্যাট বসাতে হয় কমার বদলে, আমাদের করার কিছু থাকে না, এখানে এই জন্য দ্যাটটা বসেছে কমার বদলে। আপনি কমা বসাতে পারেন, কিন্তু কমা বসালে দেখতে একটু খারাপ লাগবে, এই জন্য। আন্তর্জাতিক সম্প্রদায়কে, এটা হচ্ছে সাবজেক্ট, এই সংকট সমাধানে আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত, দায়িত্ব নেওয়া উচিত। হ্যাঁ,
হ্যাঁ বিলিভ, না এস হবে যখন থার্ড পারসন সিঙ্গুলার থাকবে। ধরেন এখানে অনেক মানুষ তো, এই জন্য এইটা হচ্ছে ধরেন একজন মানুষ বিলিভ করেছে, সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইয়েস। এখানে অনেকজন মানুষ বসেছে তো, এই জন্য বিলিভ। বুঝতে পেরেছেন? ম্যানি পিপল বিলিভ দ্যাট। ঠিক আছে, একজন বোঝালে ধরেন হচ্ছে দ্য পিপল, ধরেন হচ্ছে দ্য ম্যান বিলিভ দ্যাট। বিলিভস, এরকম মানে একজন বোঝালে এরকম বিলিভস বসবে, আর কিছু না। তো যাই হোক, বিলিভ দ্যাট আন্তর্জাতিক সম্প্রদায় কে, এই কে কিন্তু আসবে না, এটা মাথায় রাখেন। ঠিক আছে, এই কে কিন্তু আসবে না, এটা সাবজেক্ট। আর এই যে দায়িত্ব নেওয়া উচিত, আচ্ছা আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত, এই পুরোটা আমরা নিয়ে নিই না, তাহলে সুন্দর লাগবে দেখতে। আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত। তো দেখেন দায়িত্ব নেওয়া উচিত, আচ্ছা এই পিছন থেকে লিখি, দায়িত্ব নেওয়া উচিত। নেওয়া উচিত ইংলিশ কি হবে? নেওয়া উচিত শুড টেক, শুড টেক। মাস্ট আসলে অবশ্যই নেওয়া উচিত। বুঝতে পারছেন? ও হ্যাঁ, সাবজেক্ট আগে বসাতে হবে। মাস্ট হচ্ছে অবশ্যই। আচ্ছা এখানে দেখেন আন্তর্জাতিক সম্প্রদায়কে, ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইন্টারন্যাশনাল কমিউনিটি, এইটার মানে হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়, ইন্টারন্যাশনাল কমিউনিটি। আচ্ছা আপনি যেটা বললেন মাস্ট টেক, ওইটা হচ্ছে অবশ্যই নিতে হবে। আমি মাস্ট বসাবো না, আমরা শুড টেক বসাবো। আচ্ছা এবার আসেন, নিউজ পেপারগুলো কি করে? হ্যাভ টেক ইউজ করে। হ্যাভ টেক ইন ইউজ করে, কি ইউজ করে? হ্যাভ টেক ইন ইউজ করে। আপনি দুইটার একটা ইউজ করবেন, কারেক্ট। তো শুড টেক অথবা হ্যাভ টেকেন, বুঝা গেছে? তো হ্যাঁ, নেওয়া উচিত কি? দায়িত্ব, আরও বেশি দায়িত্ব, আরও বেশি দায়িত্ব, আরও ইংলিশ হচ্ছে মোর, আরও বেশি ইংলিশ হচ্ছে মোর রেসপন্সিবিলিটিস। দায়িত্ব ইংলিশ হচ্ছে রেসপন্সিবিলিটিস। আচ্ছা এখানে আমি বলি রেসপন্সিবিলিটি কেন বসায়নি? রেসপন্সিবিলিটি এটা না বুঝে মোরের জন্য এখানে এজ বসানো হয়েছে, মানে প্লুরাল করা হয়েছে, মোর রেসপন্সিবিলিটিস। হ্যাঁ আচ্ছা এখানে কমা, এখানে এখনো শেষ হয়নি সেন্টেন্স, মোর রেসপন্সিবিলিটিস। আচ্ছা সমাধানে, সমাধানে এইখানে আপনি দুইভাবে রেসপন্সিবিলিটিসের সাথে, রেসপন্সিবিলিটির সাথে টু বসে না ইন বসে বলেন তো? ইন, তাহলে আমি ইন বসাইলাম। বুঝা গেছে? এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পড়তে পড়তে দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরও হয়ে যাচ্ছে, কি একটা কাহিনী। তো রেসপন্সিবিলিটিস ইন। এরপরে দেখেন এই সমাধানে, সমাধানে ইংলিশ আমরা দুইভাবে শিখেছি, একটা হচ্ছে সলভিং, একটা হচ্ছে সলিউশন। আমরা সলভিংটা এখানে লিখলাম, আর একটা কি সলিউশন, ওটা লিখলাম না এখন। হ্যাঁ, সমস্যার সমাধানে এই সংকট। হ্যাঁ, এখন এই সংকটের জায়গায় আমরা কি লিখব? দিস ক্রাইসিস অথবা ফ্রম দিস ক্রাইসিস। তো আমরা বারবারই বলছি কিছু জিনিস আমরা এখন থেকেই শেখা শুরু করি, তাহলে পরে যে আমাদের কাছে একটু কম কম লাগবে। ফ্রম দিস ক্রাইসিস, ফ্রম দিস ক্রাইসিস, দিস লিখতে হবে, ফ্রম দিস ক্রাইসিস। এখন বলতে পারেন যে এইখানে এই ফ্রম কেন লিখলাম? এটা তো নাই, এটা তো নাই। তো এটা লেখার কারণটা কি? এটা হচ্ছে আপনাকে একটু দেখতে সৌন্দর্য লাগে, এই জন্য লিখেছি, আর কিচ্ছু না। হ্যাঁ, দেখতে সুন্দর লাগে। আচ্ছা বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল তো হবে, আপনি ইন বসাইলেন না। হ্যাঁ, টু বসালেও এখন ভুল হবে, কারণ কেন? রেসপন্সিবিলিটি এটার সাথে যে প্রেপোজিশনটা বসে সেটা হচ্ছে ইন প্রেপোজিশন বসে, এর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এটাকে বলা হয়। বুঝে গেছে? টুটা তো বসে না,
এই জন্য এটার ইন বসেছে, আর ইন প্রিপোজিশনের পরে সলভিং বসেছে। এখানে টু বসাতে পারবে না, আগেরটাতে টু ইন দুইটাই বসবে, এই জন্য ওইটাতে টু ইন বসাইছি। সো এখানে ইন শুধু বসবে। আচ্ছা, ভাইয়া, সংক্ষেপে একটা ইংলিশ আছে, হ্যাঁ সেটা কি একটু মানে বসানো যাবে? কোনটা? লাইট, লাইট। হ্যাঁ মাইট তো বসানো যাবে। না স্যার, লাইট, লাইট। লাইট। কোন জায়গায় বসাবেন? এইখানে? মানে ক্রাইসিস। হ্যাঁ এখানে বসা যাবে। দেখেন ক্রাইসিসের অনেক ইংলিশ আছে, আপনি সেখানেও বসাতে পারেন। ক্রাইসিসের ইংলিশ হচ্ছে যে, সরি, সংকটের ইংলিশ হচ্ছে আপনি ল্যাক অফ ক্রাইসিস, এটাও বসাতে পারেন। মানে এগুলো বসালে আরও বেশি সুন্দর লাগবে। কেন আমি আপনাকে বলছি যে এগুলো বসালে, এগুলো হচ্ছে আপনার অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা ফিক্সড এক্সপ্রেশনে যায় শিখবো, সেন্টেন্স ইনহ্যান্সারে যায় শিখবো, ওই জিনিসগুলো সুন্দর। যেমন এইখানে দেখেন একটা বসাইছি, সো এটা দেখতে সুন্দর, তখন আমরা ওই জিনিসগুলো বসায় বসায় শিখবো। আরও অনেক কিছু বসানো যাবে, আস্তে ধীরে আমরা যাব, যাইতে যাইতে অনেক কিছু শিখবো। আসেন এটা দেখেন, বাংলাদেশকে এমন নীতি গ্রহণ করা হবে। আমরা আজকে এই সেন্টেন্সটা দিয়ে মোটামুটি শেষ করার চেষ্টা করব। তবে একটা জিনিস আপনারা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের এইখানে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে মডাল ভার্ব দরকার। আর প্রত্যেকটা সেন্টেন্সকে পরের দিন থেকে মডাল ভার্ব করব। এই জন্য এই লেকচার শিটটা আপনারা নিয়ে আজকে সেই লেভেলের একটা মুখস্থ করবেন আগে। আচ্ছা, বাংলাদেশকে এমন এক এমন নীতি গ্রহণ করতে হবে। দেখেন করতেই হবে, এইতেই থাকলে আপনি যেটা বললেন না একটু আগে, মাস্ট, এই মাস্টটা হচ্ছে এখানে। তাহলে আসেন, আচ্ছা বাংলাদেশকে, তাহলে বাংলাদেশ মাস্ট, আচ্ছা গ্রহণ করতেই হবে, মাস্ট অ্যাকসেপ্ট দিতে পারেন। আচ্ছা, তেই ইংলিশ লেখা থাকলে মাস্ট অ্যাকসেপ্ট, যেহেতু মাস্ট হচ্ছে আমাদের মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, ঠিক আছে। আচ্ছা মাস্ট অ্যাকসেপ্ট, তারপরে কি মাস্ট অ্যাকসেপ্ট। আচ্ছা এমন নীতি ইংলিশ আপনারা মানে জাস্ট হচ্ছে যে দিস পলিসি এটা লিখে দিলে হবে, বাট আমি এখন আপনাদেরকে একটা নতুন সিস্টেম শেখাই। এমন নীতি, এমন ইংলিশ সবসময় লিখবেন দিস টাইপ অফ, বুঝতে পেরেছেন? মানে এই যে এমন এমন জিনিস, এই কথাগুলো আপনারা দিস লিখে হবে দিস পলিসি, কিন্তু আমি এখন এখানে লিখব দিস টাইপস অফ। হ্যাঁ হ্যাঁ, দিস কারেন্টস অফ পলিসি, মানে এই সাম্প্রতিক যে নীতি নির্ধারণ নীতি। কাইন্ড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিস কাইন্ড অফ পলিসি দিতে পারেন, দিস টাইপ অফ পলিসি দিতে পারেন, এইগুলো আর কি। হ্যাঁ, দিস টাইপস অফ পলিসি এটা দেন, মানে এটাও সুন্দর লাগবে, আপনারটাও কাইন্ড অফ পলিসিও সুন্দর লাগবে। দিস টাইপ অফ অথবা দিস কাইন্ড অফ, এই যে দেখেন দিস টাইপ অথবা দিস কাইন্ড অফ পলিসিস। আচ্ছা এইখানে আমাদের কাইন্ডসের জায়গায় এরকম লিখতে হবে কাইন্ডস, আর টাইপসের জায়গায় এরকম টাইপস লিখতে হবে, দিস টাইপস অফ পলিসি। এখন আপনি যখন টাইপস লিখেছেন, কাইন্ডস লিখেছেন, এখন পলিসির সাথে পলিসি লেখা যাবে না, পলিসিস লিখতে হবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, এই যে কাইন্ডস আর এই যে টাইপস, এগুলোর পরে আপনি যেটা বসাবেন সেটার সাথে ইএস, মানে সেটাকে প্লুরাল করতে হবে। যেমন আমরা একটু আগে মোরকে প্লুরাল করেছিলাম, এটাকেও প্লুরাল করতে হবে, দিস টাইপ অথবা দিস কাইন্ডস অফ পলিসিস। আচ্ছা এইখানে তো গেল, যাওয়ার পরে যা শান্তি। আচ্ছা এই যাটা কি জানেন? এই যাটা হচ্ছে এই যে বাংলাদেশ, বুঝতে পেরেছেন? এই যাটা হচ্ছে এই বাংলাদেশ, মানে আপনি একটা সাবজেক্ট পেয়েছেন। হ্যাঁ, বাংলাদেশ এমন নীতি গ্রহণ, বাংলাদেশকে এমন নীতি গ্রহণ করতে, সরি, এই যে এমন নীতিটা হচ্ছে যা। এখন ধরেন এইখানে যাটাই হচ্ছে আপনার সাবজেক্ট, এই যাটা কি আপনার সাবজেক্ট। এখন এই যাটাকে আগে সাবজেক্ট হিসেবে লিখে নিতে হবে। যা, যা ইংলিশ আপনি লিখবেন কি হুইচ। এখন একজন বলেছে এখানে দ্যাট ইউজ করা যাবে নাকি, আপনি যদি এখানে দ্যাট ইউজ করেন তাহলে এখানে কমা দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? তো হুইচ ইউজ করে, ওইখানে কমা দিয়েছি তাই হুইচ ইউজ করেছি, ওখানে কমা না দিলে দ্যাট ইউজ করবো, ব্যাস। আচ্ছা, যা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে, তো বজায় রাখে এর ইংলিশটা কি হবে? মেনটেন। হুইচ, আচ্ছা হুইচ ইজ দেন, হুইচ ইজ মাস্ট,
আচ্ছা, যেহেতু আমরা মডাল ভার্ব ইউজ করছি সেহেতু আমরা এখানে রিমাইন্ডস ইউজ করব। রিমাইন্ডস, হ্যাঁ, এটা হচ্ছে মডাল ভার্ব, হুইচ রিমাইন্ডস মেনটেন। হুইচ রিমাইন্ডস মেনটেন, কি মেনটেন করে? শান্তি। শান্তি ইংলিশ কি? শান্তি ইংলিশ কি? পিস। হ্যাঁ, আর্গুইংটা হয়, ওইভাবে হয় না। হ্যাঁ, আপনি যেটা দিচ্ছেন ওটাও হবে, সমস্যা নেই, নেন। আর স্থিতিশীলতা, স্থিতিশীলতা ইংলিশটা কি হবে বলেন তো, আপনারা বলেন। হ্যাঁ, স্টেবিলিটি। আরেকটা কি বলতে পারবেন? আরেকটা আমার মাথায় আসছে না, এর আগে দেন। হ্যাঁ, আবার বলেন। না, ব্যালেন্স তো আমরা এখানে এই যে একবার মেনটেন লিখেছি তো, ব্যালেন্স, স্থিতিশীলতা আসলে ব্যালেন্স কি ভাবার তো অর্থ হিসেবে দেওয়া যায়। ব্যালেন্স, ব্যালেন্স মানে ওই যে বজায় রাখে, এই যে মেনটেন ব্যালেন্স এইখানে দেন। হ্যাঁ, ওই যে ভারসাম্য, যেটা কই এখানে ভারসাম্য আছে না? নাই নাই, মানে এইখানে দিতে পারেন এই যে মেনটেন ব্যালেন্স, মানে এখানে দিতে পারেন সেন্টেন্স ইনহ্যান্সার হিসাবে ব্যালেন্সটা এইখানে দিতে পারেন, কিন্তু ওইখানে দিতে পারবেন না। আচ্ছা, স্টেবিলিটি এইটা দিবেন, পিস অ্যান্ড স্টেবিলিটি। আচ্ছা, বজায় রাখে, এখানে যেহেতু নাই এজন্য দিইনি, আপনি দিতে পারেন এইখানে দিবেন ব্যালেন্স। আচ্ছা, আর আচ্ছা, এই আরটা হচ্ছে এবং, হ্যাঁ, এবং বৈশ্বিক শক্তিগুলো এই সমস্যায় টেকসই সমাধানের জন্য কাজ করা উচিত। আর অ্যান্ড লিখেন, অ্যান্ড। আচ্ছা, এইখানে আপনি কমা দেন, হ্যাঁ, এখানে আপনি কমা দেন। আচ্ছা, এখানেও কমা আছে, সমস্যা নেই। আর বৈশ্বিক শক্তিগুলো এই সমস্যার সমাধানে কাজ করে। এখন বৈশ্বিক শক্তিগুলো হচ্ছে গ্লোবাল পাওয়ার। বৈশ্বিক ইংলিশ হচ্ছে গ্লোবাল, আপনি ওয়ার্ল্ড ইউজ করতে পারেন, ওয়ার্ল্ড পাওয়ার, কিন্তু গ্লোবাল এটাই সুন্দর বৈশ্বিকের জন্য, গ্লোবাল পাওয়ার। এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর কি করব? কাজ করা উচিত। বৈশ্বিক শক্তিগুলোর, গ্লোবাল পাওয়ার মানেই বৈশ্বিক শক্তিগুলোর, মানে ওই একই, ওইটাই প্লুরাল, ওইটাই সিঙ্গুলার। হুম হুম হুম, ওইটাই সিঙ্গুলার, ওটা পাওয়ারস হবে না, গ্লোবাল পাওয়ার। আচ্ছা, এই, আচ্ছা, এখন দেখেন করা উচিতের ইংলিশ কি? শুড। আর তারপরে কি করা উচিত ইংলিশ আপনি মাস্ট হ্যাভও দিতে পারেন, কোনো সমস্যা নাই, ওইটাও দিতে পারেন, কিন্তু এটা দিলেও সুন্দর লাগে, করতেই হবে এরকম বোঝাবে। আচ্ছা, কাজ, শুড ওয়ার্ক, শুড ওয়ার্ক। এখন দেখেন, এই জন্য ইংলিশ আপনাদেরকে দুইভাবে শেখাইছি। যখন আপনি দেখবেন যে টু লিখবেন, টু সলভ দিতে পারেন সমাধানের, টু সলভ দিতে পারেন এই টেকসই সমাধানের, অথবা আপনি দিতে পারেন হচ্ছে ফর। আমরা আজকে ফর দিয়ে করব, প্রত্যেক দিন টু দিয়ে করি, ফর। এখন দেখেন টেকসই সমস্যা, সরি, এই সমস্যার টেকসই সমাধানে, তাহলে টেকসই ইংলিশ কি হবে? সাস্টেনেবিলিটি। সো এইটা লেখেন, ফর সাস্টেনেবিলিটি সমাধান। সমাধান ইংলিশ কি? ফর সাস্টেনেবিলিটি সলিউশন দেন। যেহেতু একবার লিখেছি আমরা আবার সলভ দিব না, দেখতে খারাপ লাগবে। না, এটা আমরা অ্যাডজেক্টিভ, সলিউশন, সাস্টেনেবল সলিউশন। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে অ্যাডজেক্টিভ বানাই। হ্যাঁ হ্যাঁ, এটা 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 আমাদের অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। সাস্টেনেবল সলিউশন, সাস্টেনেবিলিটি আবার সলিউশন দিলে দুইটাই নাউন হয়ে যাচ্ছে, তো আমরা একটাকে অ্যাডজেক্টিভ, একটাকে মানে হচ্ছে নাউন বানাইলাম, সাস্টেনেবলি। আচ্ছা, সলিউশন এই সমস্যা। এখন আপনি দেখেন এই সমস্যার ইংলিশটা দিস প্রবলেম লিখতে পারেন। এখন আমি লিখবো হচ্ছে ওই যে আপনাদেরকে একটু আগে শেখাই আসলাম, বারবার একটা জিনিসকে একটু সুন্দর করে, দিস টাইপস অফ প্রবলেম, হ্যাঁ, অথবা দিস কাইন্ডস অফ প্রবলেম, অফ প্রবলেম।
মানে আমরা দিস প্রবলেম লিখতে পারতাম, কিন্তু এটা স্টাইল করে লেখার জন্য দিস টাইপস অফ প্রবলেম লিখে দিলাম। হ্যাঁ, দিস টাইপস অফ প্রবলেমস, এই রকম সমস্যার সমাধানে। তো এগুলো মাঝে মাঝে একটু ট্রাই করবেন। এগুলো আমরা জানি, আমরা সেন্টেন্স ইনস্যান্সারে একটু ট্রাই করে করে দেখাবো আপনাদেরকে যে কিছুটা সাজায় লিখতে হয় কিভাবে। তো এগুলো থাকতেছে আপনাদের কাছে। আমরা আজকে বেশি দূর যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে এইটা বললাম যে আপনাদের এইখানে একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে উপরের দিকে যে এই যে মডাল ভার্বগুলো আছে, আমি এগুলো মুছে দিচ্ছি, যাতে এগুলো আবার থেকে গেলে প্রবলেম, আপনারা বুঝতে পারবেন না। এই যে এগুলো আপনারা একটু মুখস্থ করবেন আগে। দেখেন এইটা আসলে সহজ ক্লাস হয়েছে, মোটামুটি সহজ ক্লাস লাগতেছে, কিন্তু আপনি প্র্যাকটিস করার সময় একটু সমস্যা হবে। এই জন্য আমরা কিছু মডাল ভার্ব ওইখানে অ্যাড করে দিচ্ছি আপনাদের হোমওয়ার্কে, যাতে করে আপনারা মডাল ভার্বটা ইউজ করতে পারেন। কিন্তু আপনাদেরকে এখন ইউজ করতে হবে, এগুলো আহামরি কোনো কিছু না, এগুলো শুধুমাত্র মডাল ভার্বের আপনার মনে রাখতে হবে সব জিনিস। আপনাকে মডাল ভার্বগুলো কি মনে রাখতে হবে, আর কিচ্ছু করতে হবে না। এই যে এগুলো আমি মুছে দিচ্ছি, যাতে করে আপনারা এগুলো দেখতে পারেন। এখানে প্রধান মডাল ভার্বগুলো আছে, এই মডাল ভার্বগুলো আগে আপনারা মুখস্থ করবেন। দেখেন আমি একটু বলি, নেক্সট ক্লাসে আমরা মডাল ভার্বের উপরেই 50% নিব, আর 50% নর্মাল ভার্বের উপরে নিব। কেন নিচ্ছি এটা বলি। এখন থেকে মডাল ভার্ব আপনাকে ইউজ করতে হবে, কারণ এখন থেকে আমাদের ক্লাসটা হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন অনেকগুলা মডাল ভার্ব, এগুলো ইউজ করা হয়নি কেন? আপনাকে এগুলো মানে দেওয়া আছে না, আর আপনাকে হোমওয়ার্ক দেওয়া থাকবে, সেই হোমওয়ার্কে এই মডাল ভার্বগুলো আপনারা ইউজ করবেন। এই যে এখানেও কিছু মডাল ভার্ব দেওয়া আছে, এগুলোও ইউজ করে করে দেখবেন। ঠিক আছে, এগুলো ইউজ করে করে একটু দেখার চেষ্টা করবেন। এতে হচ্ছে আপনাদের পরের নেক্সট ক্লাসে, আমরা আজকে মানে জাস্ট দেখাইলাম মডাল ভার্বগুলো কীভাবে ইউজ হয়, কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু আমরা এই মডাল ভার্বগুলো আপনার মুখস্থ না থাকলে অ্যাডভান্স লেভেলে যেতে আমাদের একটু প্রবলেম হবে। এই জন্য আগে আমরা এগুলো তুলে দিয়েছি, আরও করানো যাইতো, আরও 10-12 লাইন করলেও হয়ে যাইতো, বাট আপাতত এখন আমাদের সিস্টেম একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন থেকে আপনাদের কিছু মুখস্থ আইটেম থাকতে হবে। মুখস্থ আইটেম না থাকলে আপনাদের নেক্সট ক্লাসে পৌঁছানো পসিবল হবে না। যেমন ইডিয়ম অ্যান্ড ফ্রেসের ক্লাসও আপনাদেরকে মুখস্থ আইটেম এভাবে থাকবে, সেগুলো আগে মুখস্থ করবেন, তারপরে কাজ হবে। এখন ঘটনা হচ্ছে সবগুলাতেই আমরা ইউজ করতে পারতাম। এই যে উচিত কথাটা দেখেন অট টু দিয়ে ইউজ করা যাইতো। এই যে দেখেন উচিত কথাটা কি, অট টু, আমরা শুড দিয়ে বারবার ইউজ করছি, অট টু দিয়েও ইউজ করা যায়। সো আবার করণীয় ইংলিশ, এর পরের দিন যেগুলো থাকবে সেগুলো হচ্ছে করণীয়, উচিত, এই জিনিসগুলোই থাকবে। জাস্ট আমরা আপনাদেরকে মানে ক্লাসটা নিতে থাকবো। তো ওখানেও আপনাদের মডাল ভার্ব থাকবে, আর নেক্সট ক্লাসের যে টপিক্সটা আছে সেই টপিক্সটা থাকবে। আর কাহিনী হচ্ছে এগুলো আজকেরটা আমি দিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা ট্রাই করেন। এগুলো খুবই কঠিন কাজ না, খুবই ইজি কাজ। আপনি ইজি কাজগুলো করেন, খালি দেখেন আর বসান, দেখেন আর বসান, এই কাজ। আমার মডাল ভার্বের ক্লাস আপনাদের মনে হয় না কোনো প্রবলেম হবে, খালি এই যে মানেগুলো জানতে পারলে। হ্যাঁ, আপনি একবার ঢুকেছেন, ঢুকার পরে সাবমিট করে দিয়েছিলেন, যার কারণে ওইটা অলরেডি রেসপন্সড হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি ওইটা ম্যানি মোর রেসপন্স দিয়ে রাখছি, সমস্যা নাই। আপনি যতবার এখন ঢুকবেন, না তাও সমস্যা হবে না, কিন্তু পিডিএফটা লাগবে আমার, ছবিটা কিন্তু হচ্ছে না, ছবি নিয়ে আমাকে পিডিএফ বানাতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটাও আপনারা আজকে একটু ট্রাই করবেন, অথবা কালকে সকালের মধ্যে ট্রাই করবেন, মানে কালকের ক্লাস আস্তে আস্তে আপনারা একটু ট্রাই করবেন এই হোমওয়ার্কটা। কারণ কালকের ক্লাসটা কিন্তু ওই যে বললাম অর্ধেক মডাল ভার্ব আর অর্ধেক নর্মাল ভার্ব দুইটাই ইউজ করা হবে, এবং মডাল ভার্বগুলো ইউজ করা হবে। এর আগের দিন দেখাইছি কিছু মডাল ভার্ব আমরা ইউজ করে করে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এইভাবে মডাল ভার্বগুলো আপনি ইউজ করতে পারেন। সো এগুলো এখন আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। ইভেন এগুলো আমি আপনাকে বলি, এগুলো আমার লিখতেও অনেক সময় লাগছে। এই মডাল ভার্বগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। আপনাদের এখন আর কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ, কারণ পরের ক্লাস থেকে আপনাদের একটু প্রবলেম শুরু হবে। যখন বসাবো তখন আপনাদের একটু একটু করে প্রবলেম শুরু হবে। বাট এটা যদি আপনি আজকে হোমওয়ার্কটা করতে পারেন, ইনশাল্লাহ কালকের ক্লাস আপনাদের কোনো প্রবলেম হবে না, এবং আপনাদের লেখা অ্যাডভান্স লেভেলে এখন থেকে শুরু হচ্ছে। আপনাদের নর্মাল লেভেলের ইংলিশটা আমরা এখন শেষ করে ফেলেছি, যে 4টা ক্লাসে যে নর্মাল লেভেল এটা কিন্তু কমপ্লিট। এখন যেটা হবে সবগুলাই অ্যাডভান্স লেভেলের, এইটা মাথায় রাখেন। আর অ্যাডভান্স হচ্ছে 2টা জিনিস দিয়ে করা যায়, 3-4টা জিনিস দিয়ে করা যায়। একটা হচ্ছে মডাল ভার্ব দিয়ে, একটা হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে, আরেকটা হচ্ছে সেন্টেন্স ইনহ্যান্সার দিয়ে, আরেকটা হচ্ছে ফিক্সড এক্সপ্রেশন দিয়ে। এই 4টা জিনিস হচ্ছে অ্যাডভান্স। মনে রাখেন, এই 4টা জিনিস যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনি অ্যাডভান্স শিখে যাবেন। মানে আরও বাকি 4টা ক্লাস আপনাকে অ্যাডভান্সে শুধু শেখানো হবে,
ব্যাস এই অ্যাডভান্স শেখার পরে বাকি ক্লাসগুলো আপনাদের শুরু হবে। বাকি যে নর্মাল ক্লাস মানে তখন আপনাদের আর কিছু মনে হবে না। তো বাকি যে 3টা ক্লাস হয়েছে এটা মডাল ভার্ব, এবং মডাল ভার্ব প্রতিদিন এখন থেকে থাকবে, কোনোটা বাদ যাবে না। এর সাথে হচ্ছে আপনাদের ফিক্সড এক্সপ্রেশন, পরের দিন হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, তারপরে ফিক্সড এক্সপ্রেশন, তারপরে সেন্টেন্স ইনহ্যান্সার। এই 4টা ক্লাসের পর আপনাদের আর কোনো অ্যাডভান্স ক্লাসের খুব একটা দরকার পড়বে না, যদি আপনারা নর্মাল বাকি 5টা ক্লাস দেখে থাকেন ইনশাল্লাহ আর দরকার পড়বে না। তো আজকে আমরা এতটুকুই রাখি। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ। ভাইয়া হোমওয়ার্ক গুলো একটু বেশি হয়ে যায়, 2টা করে দিলে ভালো হয়। না বেশি করতে হবে, আমি তো ওয়ার্ড দিয়ে দিই আপনাদেরকে, ভোকাবুলারি তো দিয়ে দিই। এটা তো শুনেন আমি আপনাদেরকে বলি ভোকাবুলারি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার বেস্ট, বরং এটা কম। দেখেন আপনি একটা প্যারাগ্রাফ পড়তে কতক্ষণ সময় লাগান, এসে পড়তে কতক্ষণ সময় লাগান, বাট আপনি যদি এই হোমওয়ার্কটা করেন আপনার সেই প্যারাগ্রাফ আর এসে পড়তে হবে না। এখানে আপনার সময় বাঁচতেছে। আপনি হয়তো ভাবতেছেন যে এত সময় লাগছে হোমওয়ার্ক করতে, তো এইটা আসলে হ্যাঁ ভাইয়া অনেক সময় লাগে, প্রায় একটা করতে প্রায় 30-40 মিনিট লেগে যায়। আরও লাগা। শুনেন একটা জিনিস শেখার পরে আপনি 30-40 মিনিট আর কমই বললেন, আরও 2-3 ঘন্টা লাগান, সমস্যা নাই। এতে আপনার রাইটিং স্কিল দক্ষতা বেড়ে যাবে। আর একবার 10-12 দিন আপনি প্র্যাকটিস করেন। ওই যে হিসেবে ওই যে আমি যখন আইএলটিএস এর ব্যাচ করতেছিলাম আমাদের রিটেন টাস্ক টুতে স্যার বলছিল যে তুমি 2 দিন লাগাও, তুমি আগে লেখা শেখো, দেন অটোমেটিক্যালি লিখতে তো হবে 40 মিনিটে। হুম। আগে লেখা শেখো, দেন অটোমেটিক্যালি 40 মিনিটে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ শেখো, আমাদের তো শিখতে হবে। আমাদের শিখতে হবে, এই জন্য হোমওয়ার্কটা এইভাবে দেওয়া হয়েছে। এটা বেশি না, এখানে আপনি একটু সময় দেন। ধরেন আপনি প্রথম 5টা ক্লাসে ভালো সময় দিয়েছেন, মানে এখন থেকে যে 4টা ক্লাস একটা বেটার সময় দিয়েছেন, পরের ক্লাস থেকে আপনাকে আর সময় দিতে হবে না, আপনি তখন দেখা মাত্রই লিখতে পারবেন। কিন্তু আপনি যদি এখন এই ক্লাসে সময় কম দেন, পরের ক্লাসগুলো আপনার কাছে অনেক বেশি হার্ড মনে হবে। সো হার্ড যাতে না হয় এই ব্যবস্থাটাই আমরা করেছি। এই ক্লাসগুলো দেখেন, আস্তে আস্তে আপনি যে কোনো একটা সেন্টেন্স দেখবেন। আমি আসলে এরকম না যে আপনাদেরকে এই যে একটা সেন্টেন্স দেখেন, আমি বিভিন্নভাবে লিখি, মানে একদম আক্ষরিক অর্থে লিখি না, ভাবার্থ অর্থে লিখি। সো এই ভাবার্থ অর্থগুলো আপনাদের মধ্যে চলে আসবে, খালি এখন একটু সময় দেন। বেশি না, এগুলো কম, আরও বেশি আসবে। আপনাদের তো মাত্র এখন 4টা করে যাচ্ছে, এরপরে 6টা আসবে, তারপরে 12টা আসবে। মানে এইটা ভয় পাইলে হবে না, 4টা আসছে 4টাই ভালো করে করেন। 2টা একদমই কম হয়ে যায়, 2টা হবে না, 4টা করেন, 4টার পর 6টা আসবে। 6টা আসবে তখন আপনাদের হাতের লেখা দ্রুত হয়ে যাবে। 4টার জায়গায় আপনারা দ্রুত 6টা লিখে ফেলতে পারবেন। কয়েকদিন 6টা লেখার পরে তারপরে 12টা দেবো যখন, তখন আপনারা দ্রুত লিখে ফেলতে পারবেন। তখন আপনাদের লেখার স্পিড বেড়ে যাবে, তখন আর সমস্যা হবে না। কিন্তু এখন একটু সময় দেন। হ্যাঁ আরেকটা কথা বলতেছিলাম যে আমাদের যে ক্লাসে একটু যে এরকম ডিলেটা হচ্ছে, আমাদের যে রুটিনটা একটু ঠিক করে দিতেন, যে না যে দিন সেদিন, কারণ অনেক সময় অনেক কাজ থাকে। হুম 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 আগে যদি ওইটা একটু করে দিতেন, সো ওইটা একটু ভালো হতো আর কি। আচ্ছা যান, আপনাদের দিনে দিনে ক্লাস রবি রবি মঙ্গল বৃহস্পতিই ক্লাস হবে, কালকে বৃহস্পতি না, আমাদের মঙ্গলবারটা বাদ গেছে। আচ্ছা, আমরা এরপর থেকে আর কোনো ডিলে হবে না ইনশাল্লাহ। এইটা আপনাদের প্রতিদিন আপনাদেরকে প্রেশার দিয়েই নিয়ে নেওয়া হবে। আমরা হোমওয়ার্কও এখন থেকে প্রেশার দিয়ে আপনাদের কাছ থেকে উসুল করে নেব, সমস্যা নাই। ওয়েবসাইটে কি কোনো সমস্যা হ্যাঁ হচ্ছে? একটু সমস্যা, এটা সমাধান হবে তো। আমারটায় ঢুকলে আমি যখন কোর্সে মানে আমি প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখতে চাই, হুম অন্য আরেকজনের অ্যাকাউন্টে নিয়ে যায়, আমি বুঝি না। আপনাদের সব ক্লাস তো আমি হোয়াটসঅ্যাপ লিংকে দিয়ে দিয়েছি। আচ্ছা দিয়ে দিচ্ছেন ভাই, মানে ওই যে হোয়াটসঅ্যাপে তো আজকের আসছে, আজকের আপনি দিয়েছেন আগেও দিয়েছি আপনি কালকে রাতে হচ্ছে একটু দেখবো প্রিভিয়াস ক্লাসটা। আমি হচ্ছে দিচ্ছি, তা হচ্ছে যে মনে হয় মিলানি এর যে পরিচালক তার কিছু ক্লাস আছে যে পত্রিকা পড়াচ্ছে, করাচ্ছে, আমার কোর্সগুলো আসে না, নাম প্রথমে আমার নামই আছে। আমরা নতুন একটা ওয়েবসাইট বানাচ্ছি। হুম ওয়েবসাইটটা হয়তো 2-3 দিনের মধ্যে পাবলিশ করব। তখন ওয়েবসাইটে আপনারা সবকিছু দেখতে পারবেন। আর আরো ভালো ওয়েবসাইট বানাচ্ছি, ধরেন মিনিমাম 10 বছর ব্যবহার করতে হবে, এবং ওয়েবসাইটের সাথে অ্যাপ আসবে, অ্যাপ আসতে 2 থেকে 3 মাস লাগবে। মানে আপনাদের জন্যই আমাদের ওয়েবসাইট, একটা নতুন ওয়েবসাইট বানানো হচ্ছে, হ্যাঁ, যাতে আপনাদের প্রবলেমটা যাতে সলভ হয়। এই নতুন ওয়েবসাইট বানাতে যেয়ে পুরাতন ওয়েবসাইটের উপরে একটা ইফেক্ট পড়েছে, আর কিচ্ছু না। এই নতুন ওয়েবসাইটটা বানাতে যেয়ে পুরাতনটা পড়ে গেছে। এখন যেখানে লিঙ্ক দেওয়া হচ্ছে এগুলো প্রাইভেট করেই লিঙ্ক দেওয়া হচ্ছে, যারা ভর্তি হচ্ছে শুধু তারাই দেখতে পারবে, কোনো সমস্যা নেই। এগুলো আপনারা দেখেন, আর এই যতদিন আমাদের এইটা সমস্যার সমাধান হচ্ছে না, ওই লিঙ্ক থেকে দেখে নেবেন আর কি ক্লাসগুলো সবাই।
আর সমস্যার সমাধান হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। আমরা এটাকে একটা সমাধানে নিয়ে আসার চেষ্টা করছি। এটা আপনাদের ভালোর জন্য আমাদের ওয়েবসাইটটা মানে হচ্ছে আপগ্রেড করা হচ্ছে, এটা আপনাদের জন্য। হ্যাঁ একটা বিষয় বলতাম হচ্ছে ওই যে একটা আপু বলেছিল হচ্ছে যদি একটু আমাদের ক্লাসটা যদি একটু ইংলিশ কেন্দ্রিক নিয়ে যেতেন যে না ক্লাসটা হ্যাঁ হ্যাঁ আপনাদের এখন থেকে যতগুলা আরেকটু ভালো হতো, হ্যাঁ মানে আম- প্র্যাকটিসটা আরো বেশি ভালো হতো হুম এতে আর কি। আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ রিকোয়েস্টটা হচ্ছে যদি কোনো ক্লাস পোস্টপোন করেন তাহলে হচ্ছে সন্ধ্যার সময় জানিয়ে দিলে একটু ভালো হয় আমার জন্য। ও আচ্ছা আচ্ছা, আমরা জানাইছি। আমি কিন্তু কালকে মেসেজ দিয়েছি যে কালকে কিন্তু আমরা ক্লাস নিচ্ছি, কালকেই মেসেজ দিয়েছি। না ভাই মেসেজ দিয়েছেন ভাই, কিন্তু হয় কি যেমন আজকে আমিও লেটে আসে একটু মুখোমুখি দাপ করে লিঙ্ক দিয়ে দেয় দূর থেকে ভাই সেই আপনাদের লিঙ্ক তো ফিক্স। আগে যে না আজকে 9টায় ক্লাস হবে, ঠিক আছে ভাইয়া বলছিল অবশ্য যে পুরোনো লিঙ্কে ক্লাস হবে বাট 9টায়, তা উনি মনে হয় বলছিল 8টা বা 8:30 যদি এরকম, যেহেতু আপনাদের ক্লাস নেওয়ারই থাকে যদি আগে একটু জানাই দিলে আমরা সব রেডি সেটি হয়ে না আজকে যে ক্লাস হবে এটা তো গতকাল বলা হয়েছে, গতকাল বলা আচ্ছা। হয়েছে। বলা হইতে বাট কোন টাইমিং অনেক সময় তো 8:30 টাইম তো ফিক্স। 8:30 ক্লাস 8:30 ক্লাস নিছেন? না 9টাই আমাদের। একদিন 8:30 নিছেন ভাই, একদিন 8:30 আপনি নিছেন। একদিন 8:30টায় নিয়ে বলছিলাম 8:30টায় নিব, কেটে গেছে। আচ্ছা থাক।